ওকে, তো গুড ইভিনিং সবাইকে। আশা করি শুনতে পাচ্ছ আমাকে সবাই, তাই তো? জি স্যার। আচ্ছা, তো গতদিন আমরা কিভাবে কি পড়বো সেটা নিয়ে কথা হয়েছে। তো আজ থেকে আমাদের মেন পড়া শুরু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, তো আমাদের পড়া হচ্ছে ফার্স্ট মান্থের ফার্স্ট ক্লাস আজকে, ঠিক আছে? তো গতকাল একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, ওটা কাউন্ট করা হয় না। তো সেই হিসাবে আজকে হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। আর আজকের ক্লাসে কি হবে সেটা আমরা বলেছিলাম যে আমাদের পড়া হবে ইডিপাস রেস্ক, ওটা দিয়ে আমরা শুরু করব। তবে যেহেতু আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা পড়ছি, তো ইন্ট্রোডাকশন টু ড্রামার মোটামুটি বেসিক কিছু বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা ড্রামাতে যাব, ঠিক আছে? কারণ ফার্স্ট ইয়ারে কি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ছিল, ইন্ট্রোডাকশন টু প্রোজ ছিল, তাই না? কিন্তু ড্রামা তো ছিল না, নাকি? ড্রামা ছিল? জি স্যার। না স্যার, ফার্স্ট ইয়ারে আমাদের ড্রামা ছিল না। তো আমরা যদি ফিকশন নন ফিকশন ছিল। হ্যাঁ, ওই জায়গাটা আমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে এর আগে আহ, কোথায় গেল সেটা, হিস্ট্রিতে। অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা কি তোমাদের কাছে আছে সবার কাছে? জি স্যার। হ্যাঁ, তো এই বইটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা মোটামুটি দেখতে পাবো এটা হচ্ছে জানরা হচ্ছে 71 পেজ। আমরা যদি 71 পেজে যাই, এই যে দেখো এখানে পোয়েটিক জানরা বলা হয়, মানে লিটারি জানরা। লিটারি জানরা বলতে আমরা বুঝি কি, দেখো উচ্চারণ কিন্তু জানরা উচ্চারিত হয় এটা, হ্যাঁ। এখানে লিটারি যে ফর্মগুলো আছে সে তার বিভিন্ন ক্যাটাগরিগুলোকে নির্দেশ করা হয়। হ্যাঁ, লিটারি যে ফর্মগুলো আছে তার বিভিন্ন ক্যাটাগরিকে নির্দেশ করা হয়। এখন আমি একটু ফোল্ডারটা অফ করে দিলাম। তো দেখো এখানে আমরা পাচ্ছি লিটারেচার, এখানে লিটারেচার কথাটা লেখা ছিল। তো এখানে টোটাল কয়টা ভাগ আছে লিটারেচারের বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? পাঁচটা। হ্যাঁ, পোয়েট্রি, ড্রামা, ফিকশন, নন ফিকশন এবং ক্রিটিসিজম। তো এই পাঁচটার ভিতরে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলা হচ্ছে পোয়েট্রি, ফিকশন এবং নন ফিকশন। ফিকশনের মধ্যে আমাদের শর্ট স্টোরি ছিল, নভেল ছিল। নন ফিকশনের ভিতরে এসে ছিল, তারপর হচ্ছে অটোবায়োগ্রাফি ছিল, তারপর হচ্ছে তোমার কিছু ইয়া ছিল, ভাষণ ছিল, তাই না? অ্যাড্রেসিং ছিল, লেটি গেটিসবার্গ অ্যাড্রেস, তারপর আই হ্যাভ আ ড্রিম, এগুলো ছিল, পাম্পলেট বলা যায় ওগুলোকে। হ্যাঁ, তো এগুলো ছিল, কিন্তু ড্রামাটা আমাদের ছিল না। আরেকটা বিষয় রয়েছে ক্রিটিসিজম, এটা তোমাদের সেকেন্ড ইয়ারে নাই, এটা তোমরা থার্ড ইয়ারে পাবা। ওখানে তখন নাম হয়ে যাবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম, ঠিক আছে? তো তো সেই হিসাবে আমরা দেখতেছি প্রথমে পাচ্ছি ড্রামা। মানে আমাদের সিলেবাসের প্রথম টার্মটাই হচ্ছে ড্রামা। এছাড়াও তোমাদের পোয়েট্রি আছে এই ইয়াতে, এই পোয়েট্রি আছে, এবং তোমাদের কি বলবো এখানে হিস্ট্রি আছে, যেটা হিস্ট্রিটা তো এখানে এর ভিতরে দেওয়া হচ্ছে না। হিস্ট্রি আছে, অ্যাডভান্স রিডিং রাইটিং আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পোয়েট্রি এবং ড্রামা এই দুটো টার্ম আমরা সেকেন্ড ইয়ারে পড়বো। তো এখন ড্রামা কি জিনিস সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ড্রামা সম্পর্কে বেসিক কিছু ধারণা আমাদের থাকা দরকার। তো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। দেখো এই শীটটা আমি দিয়ে দিব তোমাদেরকে, এখানে দেওয়া আছে বেসিক কনসেপ্টস অফ ড্রামা, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন টু ড্রামার বেসিক কিছু বিষয় আমাদেরকে একটু জানতে হবে, ড্রামা সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমি এই শীটটা দিয়ে দিব, তো তোমরা এই শীটটা একটু পড়বা। আমি এই শীটটা পুরোপুরি তোমাদেরকে রিডিং করাচ্ছি না এই জায়গায়, তোমাদের হাতে ছেড়ে দিব, তোমরা ওগুলোকে বাসায় একটু পড়ে নিবা, মনে থাকবে তো? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো, কারণ হিস্ট্রির কিছু কথা এখানে দেওয়া আছে, যেমন অরিজিন অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে ড্রামার যে উৎপত্তি সেটা সম্পর্কেও সংক্ষেপে এখানে আমি যেহেতু অ্যাড করেছি, এটা তোমরা বাসায় পড়বা। পড়ার পর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তো আমাকে জানাবা। তো আমি জাস্ট এখানে ড্রামার কিছু টাইপ নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে আমরা ইডিপাসে চলে যাব, ইডিপাসের বেসিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। কারণ এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমরা পড়লেই বুঝবা, তো ওইগুলো অযথা ক্লাসে পড়ে আমি ক্লাসটাকে বড় করবো না, বা অযথা ক্লাস নষ্ট করা যাবে না, কারণ এক একটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে তোমাদের উপরে ছেড়ে দিব, তোমরা দয়া করে এগুলো পড়বা।
তো প্রথমে আমরা দেখি একটু ড্রামা বলতে কি বুঝি, তাই না? যেমন ধরো আমরা পোয়েট্রি, তো পোয়েট্রি কি পড়ার জন্য নাকি রিসাইট করার জন্য, কোনটা বলো তো? পোয়েট্রি লেখা হয় রিসাইট করার জন্য। রিসাইট করার জন্য। পোয়েট্রি মেইনলি লেখা হয় রিসাইট করার জন্য, ওটা শুধু রিডিং করার জন্য না, কিন্তু তারপরে আমরা রিডিং করেছি। শর্ট স্টোরি রিড করার জন্য, নভেল পড়ার জন্য, ঠিক আছে তো? কিন্তু ড্রামা শুধুমাত্র পড়ার জন্য না। ড্রামাটা কিসের জন্য বলো তো? ডায়লগ এবং অ্যাকশনের মাধ্যমে স্টেজে উপস্থাপন করার জন্য, তাই না? হ্যাঁ। তাহলে ড্রামা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী সাহিত্যকর্ম। অন্যগুলো সবগুলোই পড়া যায়, যেমন রিসাইট করা মানে এক ধরনের পড়াই বলা যায়, কিন্তু ড্রামাটা হচ্ছে তোমার স্টেজে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, যদিও ড্রামা আমরা পড়ছি, তার আরেকটা নাম আছে। দেখো, ড্রামা ইজ আ ফর্ম অফ লিটারেচার অ্যান্ড পারফর্মিং আর্ট। এটা হচ্ছে কি মেইনলি পারফর্মিং আর্ট, এটা শুধু রিডিং করার জন্য না। একটা কাহিনী থাকবে, সবাই কি বুঝতে পারছো তো? দেখতে পাচ্ছ স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। যদি বুঝতে অসুবিধা একটু বলবা, আমি তাহলে একটু বড় করে নিব। এখানে যেহেতু ফন্টটা আমি ছোট করেছি একটু, কারো দেখতে অসুবিধা হলে একটু বলবা। তো দেখো, ড্রামা ইজ আ ফর্ম অফ লিটারেচার অ্যান্ড পারফর্মিং আর্ট, যার উদ্দেশ্য কি, যেখানে স্টোরি প্রেজেন্ট করা হয় কিসের মাধ্যমে? থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশন, ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে। ইউজুয়ালি ইন্টেন্ডেড টু বি পারফর্ম অন স্টেজ, বিশেষ করে এটা স্টেজে পারফর্ম করার জন্য, যেখানে অডিয়েন্সটা থাকবে সামনে, তাই তো? বিফোর অ্যান অডিয়েন্স। তাহলে অডিয়েন্সের সামনে কোনো স্টেজে পারফর্ম করার জন্য, তাই তো, ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে স্টোরি যে রিপ্রেজেন্ট করা হয়, সেই ফর্মটাকে, সাহিত্যের সেই ফর্মটাকে আমরা ড্রামা বলছি। কখনো কোনো ব্রিফ কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ড্রামা, তাই তো? তখন তোমাকে এটা বলতে হবে যে ড্রামা is a literary form or performing art in which stories are presented on the stage before audience through dialogue and action। মানে তুমি তোমার মতো করে সাজিয়ে নিয়ে বলতে পারো, সেটা সমস্যা না, কিন্তু জানো এই সংজ্ঞাটা বলা হয়, ঠিক আছে তো? তাহলে এখানে তাহলে হচ্ছে কি, ড্রামা মানে স্টেজ। যেহেতু আমরা ড্রামা পড়বো, অতএব ড্রামার রাইটিং অফ ফরম্যাটটা কিন্তু অন্যান্য সাহিত্যকর্ম থেকে একটু আলাদা হবে। অনেক সময় এখানে নভেলের মতো বা স্টোরির মতো ডেসক্রিপশন থাকবে না, এখানে শুধু ডায়লগ থাকবে, এখানে ক্যারেক্টার থাকবে, ডায়লগ থাকবে, আর মাঝে মাঝে রাইটারের কিছু স্টেজ ডিরেকশন থাকবে। স্টেজ ডিরেকশন মানে কোথায় চেয়ার আছে, কোথায় ফটোগ্রাফটা আছে, তাই তো? এরকম কিছু দিক নির্দেশনামূলক ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকবে। সেটাও আমরা পড়বো যে ড্রামার এলিমেন্টগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা যখন জানবো তখন বুঝতে পারবো। তাহলে ড্রামা হলো কিসের জন্য? পড়ার জন্য নাকি স্টেজে পারফর্ম করার জন্য? বলো। স্টেজে পারফর্ম করার জন্য। বলছে টু বি পারফর্মড অন স্টেজ। কিসের মাধ্যমে পারফর্ম করব? পড়ে বই ধরে পড়বো নাকি ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে? ডায়ালগ এন্ড অ্যাকশন। ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে। ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে আমরা স্টেজে রিপ্রেজেন্ট করব, এবং সেখানে কি কেউ থাকবে না আমাদের সামনে যখন স্টেজে পারফর্ম করব? অডিয়েন্স থাকবে অডিয়েন্স। হ্যাঁ, এবার বলা হচ্ছে তাহলে ড্রামা এবং প্লে এই দুটো প্রায় একই জিনিস, তাই তো? ড্রামা এবং প্লে একই জিনিস, কিন্তু একটু পার্থক্য আছে। রিটেন ফর্মটাকে প্লে বলা হয়, আর যখন ওটাকে স্টেজে পারফর্ম করা হয় তখন সেটাকে ড্রামা বলা হয়, ঠিক আছে তো? যদিও আমরা অল্টারনেটিভলি দুইটা ওয়ার্ডই ব্যবহার করতে পারি, যেটা তোমাদের অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার পড়লে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কথাটা বলা হয়েছে। যদি আমরা একটু নিচের দিকে যাই, এপিক, এই যে দেখো, খেয়াল করো, ড্রামা, তাই না? দেখো, আ লিটারারি ফর্ম ইন্টেন্ডেড টু বি পারফর্মড অন স্টেজ থ্রু অ্যাকশন অ্যান্ড ডায়ালগ। এখানে কি কি থাকবে? এখানে কিছু বলা আছে, সেটা একটু খেয়াল করবো আমরা। দেখো, ইট ইজ অলসো কল্ড প্লে, এটাকে প্লেও বলা হয়। দ্য থিয়েট্রিক্যাল পারফরমেন্স ইজ কল্ড ড্রামা। তাহলে যেটাকে আমরা থিয়েটারে বা স্টেজে পারফর্ম করছি তখন সেটাকে বলা হচ্ছে ড্রামা, আর যেটা টেক্সট বলা হচ্ছে সেটাই হচ্ছে কি প্লে, ঠিক আছে তো? টেক্সট বা রিটেন অপশনটাকে আমরা কি বলছি? প্লে বলছি। তাহলে এই যে আমরা ইডিপাস রেস্ট পড়ছি, এটাই প্লে, এটাই কি ড্রামা, তাই তো? যখন এটাকে আমরা পড়ছি তখন এটা আমরা প্লে হিসাবে পড়ছি, কিন্তু যখন স্টেজে উপস্থাপন করছি তখন সেটা কি বলো? সেটা হচ্ছে কি ড্রামা। ড্রামা। যারা ড্রামা লেখে তাদেরকে আমরা বলি কি? ড্রামাটিস্ট, নাকি? ড্রামাটিস্ট বলি। আবার যারা নাটক লেখে তাদের কি বলি? প্লেরাইট। একটু খেয়াল রেখো, তাই তো? ওই শেক্সপিয়ারকে আমরা ড্রামাটিস্টও বলতে পারছি, প্লেরাইটও বলতে পারতেছি, মানে ওই একই জিনিস ঘুরে ফিরে, ঠিক আছে তো? ইন্টেনশন থাকে হচ্ছে স্টেজে পারফর্ম করার জন্য, কিন্তু সবসময় পারফর্ম না করে রিডিংও হতে পারে। তো দ্য সেম থিং ইজ হিয়ার, যে ড্রামা অ্যান্ড প্লে
হচ্ছে একই জিনিস ঘুরে ফিরে, একটা হচ্ছে তার রিটেন ফরম্যাটটাকে, টেক্সট ফরম্যাটটাকে আমরা প্লে বলছি, আর ওটা যখন থিয়েটারে পারফর্ম করা হচ্ছে তখন আমরা ড্রামা বলছি। যদি বলা হয় ড্রামার, নাট্যকার এই শব্দটা বলতে আমরা ড্রামাটিস্ট বা প্লে রাইট অল্টারনেটিভলি দুটো শব্দ ব্যবহার করতে পারি। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, এবার টাইপস, তাহলে প্লে বলছে দেখো, আ প্লে ইজ আ ফর্ম অফ ড্রামাটিক রাইটিং। এই যে ড্রামাটিক রাইটিংটা হচ্ছে কি, হচ্ছে আমাদের প্লে, ক্রিয়েটেড স্পেসিফিকলি টু বি পারফর্ম অন স্টেজ বাই অ্যাক্টর্স বিফোর অ্যান অডিয়েন্স। হ্যাঁ, ইট ইজ দ্য লিটারেরি স্ক্রিপ্ট অফ ড্রামা। আচ্ছা, প্লেটা হচ্ছে লিটারেরি স্ক্রিপ্টটাকে বলা হয়, কন্টেইনিং ডায়ালগ, স্টেজ ডিরেকশন, স্ট্রাকচার। তাতে এখানে কী কী থাকে এই প্লের ভিতরে? এখানে স্টেজ ডিরেকশন থাকে, এখানে ডায়ালগ থাকে, তাই তো? এছাড়াও স্ট্রাকচার থাকে, যে আমার কিভাবে আমি আমার স্টেজটাকে মানে কি বলবো, নাটকটাকে রিপ্রেজেন্ট করব, সেই বিষয়গুলো প্লের ভিতরে থাকে। আর ড্রামার ভিতরে তো আর স্টেজ ডিরেকশন থাকে না, ড্রামাটা তো স্টেজ ডিরেকশন তো অলরেডি আমার স্টেজে হয়েই যায়, সেটা আর ড্রামার পার্টের ভিতরে থাকে না, ঠিক আছে? তো সেটাই টেক্সটের ভিতরে থাকে, টেক্সটের ভিতরে স্টেজ ডিরেকশন থাকে, কিন্তু স্টেজ ডিরেকশন তো আর ডায়লগ করে বলা হয় না, বরং ওটা রাইটার আগে থেকেই যারা হচ্ছে হবেন, হচ্ছে মানে কি বলবো, ওটাকে বলা হয় প্রযোজক, তাই না? যারা হচ্ছে নাটকটাকে পরিচালনা করেন, ডিরেক্টর যারা হয়, তাদের কাছে বিশেষ দিক নির্দেশনা থাকে, সেগুলোকে বলা হয় স্টেজ ডিরেকশন। যে কোন দিকে টেবিলটা বসাতে হবে, কোন দিকে চেয়ারটা বসাতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে কোন দিক দিয়ে মানে অ্যাক্টর ঢুকবে, আবার কোন দিক দিয়ে বার হবে, ঠিক আছে? তো এরকম কিছু বিষয়গুলোকে স্টেজ ডিরেকশন হিসাবে প্লের ভিতরে দেওয়া হয়। মনে থাকবে? তাহলে স্টেজ ডিরেকশন কি? স্টেজটাকে আমরা কিভাবে সাজাবো। যদি মনে করে একটা অভিনয় এখন হবে যে আমরা আছি বনের ভিতরে, তাহলে বনের ভিতরে তো স্টেজের একটা ইফেক্ট তৈরি করতে হবে না, যাতে দর্শকরা দেখে বুঝতে পারে যে এখন আমাদের অভিনেতা বা আমাদের ক্যারেক্টার এখন কিসে আছে, বনের ভিতরে আছে। বনে আছে। তাহলে বনের ভিতরে করতে হলে দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে স্টেজেই কিছু গাছপালা দিয়ে, অথবা ডায়লগের ভিতরে এমন কিছু কথাবার্তা আসবে যেখান থেকে আমরা কল্পনায় বুঝে নিব যে তিনি বনের ভিতরে আছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, হয় ডায়লগের ভিতর দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর না হয় স্টেজটাকে আমরা করতে পারি কি, ডেকোরেট করে নিতে পারি, স্টেজ ডেকোরেশন। অতএব স্টেজ ডিরেকশনটা ডেকোরেশনের মাধ্যমেও হতে পারে, আবার ডায়লগের মাধ্যমেও হতে পারে। মনে থাকবে? এবার বলা হচ্ছে টাইপস অফ ড্রামা। দেখো আমরা এবিসিতে পেয়েছি কি, যেখানে বলা হচ্ছে বেসিক্যালি ইট ইজ অফ টু টাইপস। তো আমরা ড্রামাকে দুই ভাবে পাচ্ছি, একটা হচ্ছে কমেডি, একটা হচ্ছে ট্র্যাজেডি। আমরা দুই ধরনের ড্রামাই এখানে পাবো, তবে এর আরও কিছু ভাগ আছে, ঠিক আছে? তো এর আরও কিছু ভাগ আছে, সেগুলো নিয়ে আমরা এখানে দেখছি। দেখো, বেসিক্যালি ড্রামা ইজ অফ টু টাইপস, ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। আগে ট্র্যাজেডি এসেছে, তারপরে কমেডি, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা দেখানো হয়। হাউএভার ড্রামা অর প্লে ক্যান টেক ম্যানি ফর্মস, কিন্তু এর আরও ফর্ম থাকতে পারে। এটা ট্র্যাজেডি কমেডি ছাড়াও ট্র্যাজি কমেডি হতে পারে, ফার্স হতে পারে, হিস্ট্রি প্লে হতে পারে, মেলো ড্রামা হতে পারে, অ্যান্ড মডার্ন রিয়েলিস্টিক ড্রামা বলতে ড্রামা অফ আইডিয়া থেকে শুরু করে অ্যাবসার্ড ড্রামা থেকে শুরু করে আরও অনেক ড্রামার কিন্তু ধরন আছে, যেগুলো আমরা ইয়ার বাই ইয়ার পড়বো। আমরা থার্ড ইয়ারে কিছু পাবো কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার, তারপরে ফোর্থ ইয়ারে গিয়ে পাবো হচ্ছে অ্যাবসার্ড ড্রামা, ঠিক আছে? ড্রামা অফ মেনাস, এরকম বিভিন্ন ধরনের নাম আমরা ড্রামার কিন্তু পাবো পরবর্তী ইয়ারগুলোতে। তো যাই হোক, আমি এগুলো আর পড়ছি না, জাস্ট মাঝে মাঝে যে বিষয়গুলো সেগুলো একটু বলে যাচ্ছি, খেয়াল রাখবা। এখন তাহলে প্রথমে আমরা ট্র্যাজেডি এবং কমেডি নিয়ে কথা বলবো, বাকিগুলো তোমরা রিডিং দিবা, যদি না বোঝো তো আগামী ক্লাসে আমি আলোচনা করব, কারণ যেগুলো আমাদের এই ইয়ারের সাথে রিলেটেড সেগুলো নিয়ে আমি প্রথমে একটু কথা বলি। প্রথমটা হচ্ছে ট্র্যাজেডি। আমরা যে ইডিপাস রেস পড়বো, এটা হচ্ছে একটা ট্র্যাজিক প্লে বা ট্র্যাজেডি, ঠিক আছে? তো তাহলে ট্র্যাজেডি কি জিনিস আমরা অনেক সময় বলে থাকি, তাই না? যে ট্র্যাজেডি শব্দটা কি বোঝায়? আনন্দের কোনো ঘটনা বোঝায় না দুঃখ বোঝায়? কোনটা ট্র্যাজেডি দিয়ে? মর্মান্তিক দুঃখ বোঝায়। কোনো ঘটনা, মর্মান্তিক কোনো ঘটনা, মৃত্যু, ব্লাডশেড, এইগুলো মেইনলি ঘটে থাকে। অতএব ট্র্যাজেডি ইজ আ মেজর ফর্ম অফ ড্রামা দ্যাট ডিলস উইথ সিরিয়াস, প্রোফাউন্ড অ্যান্ড অফেন পেইনফুল অ্যাসপেক্টস অফ লাইফ। হ্যাঁ, পেইনফুল, যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, এরকম বিষয় নিয়ে আলোচনা করা হবে। অতএব ইট পোর্ট্রেইজ দ্য ডাউনফল, সাফারিং অ্যান্ড ডেথ, হ্যাঁ, অফ ইটস সেন্ট্রাল ক্যারেক্টার দ্য ট্র্যাজিক হিরো। তাহলে এই ড্রামার যে প্রধান ক্যারেক্টার হয় তাকে আমরা বলছি কি, ট্র্যাজিক হিরো। তাহলে ট্র্যাজেডির যার ডাউনফল ঘটবে বা যার পতন ঘটবে বা যার মৃত্যু ঘটবে বা যার ক্ষতি হবে তাকে আমরা বলি কি, ট্র্যাজিক হিরো, ঠিক আছে? এই ট্র্যাজেডিটা কেন ঘটবে? অ্যাজ এ রেজাল্ট অফ আ পার্সোনাল ফ্ল অর মোরাল উইকনেস অর এরর ইন জাজমেন্ট, অথবা হতে পারে ফোর্সেস বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল সাচ অ্যাজ ফেট, ডেস্টিনি অর দ্য উইল অফ গডস। হ্যাঁ, দেবতাদের, গড গডেসের উইলের, ইচ্ছার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এরর অফ জাজমেন্ট, এরর অফ জাজমেন্ট মানে হচ্ছে কোনো একটা কাজ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া, এটা হচ্ছে এরর অফ জাজমেন্ট বলা হয়। পার্সোনাল ফ্ল, মোরাল উইকনেস মানে কি,
ওই যে কোনো লাস্টফুলনেস, তারপর হচ্ছে তোমার মোরাল উইকনেস বলতে এটাকে বোঝায় হচ্ছে তোমার নীতিহীনতা, হ্যাঁ, নীতি নৈতিকতা কিছুটা কম থাকা, বা যেমন হচ্ছে লাস্টফুলনেস, কারো প্রেমে পড়ে যাওয়া, বা বিয়ে থাকা অবস্থায় পরকীয়াতে যুক্ত হয়ে যাওয়া, বা হচ্ছে সম্পত্তির উপরে বেশি পরিমাণ নিজেকে জড়িয়ে ফেলা, এগুলো হচ্ছে মোরাল উইকনেস, হ্যাঁ। আর পার্সোনাল ফ্ল বলতে থাকতে পারে যে বদমেজাজি হতে পারে সে, ঠিক আছে তো, যে সে খুব বদমেজাজি, অথবা হতে পারে যে সে হচ্ছে খুব মানে কি বলবো, অহংকারী, তাই তো, এরকম কিছু পার্সোনাল ফ্ল থাকতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে ওই ব্যক্তির কোনো দোষই নাই, কিন্তু তারপরেও ভাগ্যের কারণে হতে পারে, অথবা গডেসদের ইচ্ছার উপর ডিপেন্ড করে অনেক সময় একজন মানুষের ক্ষতি হতে পারে, তাই তো, ওই ট্র্যাজিক হিরোর কিছু ক্ষতি হতে পারে, ডাউনফল, পতন হতে পারে, বা সাফারিং হতে পারে। তো এরকম কিছু সাফারিং বা ডাউনফলের উপর ভিত্তি করে, তাই তো, যে প্লে বা ড্রামা মেইনলি স্টেজে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হচ্ছে কি ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডির সাথে কি জড়িত বলো, দুঃখ জড়িত নাকি? দুঃখ জি জড়িত, স্যার। হ্যাঁ। তাই বলছে যে আনলাইক কমেডি হুইচ এন্ডস হ্যাপিলি, হ্যাঁ, কমেডি প্রধানত হ্যাপিলি এন্ডস হয়, প্রথম দিকে একটু ট্র্যাজিক ঘটনা থাকলেও শেষের দিকে মোটামুটি হ্যাপিলি হয়, যেটা বাংলাদেশের সিনেমার মতো, হ্যাঁ। প্রথম দিকে মোটামুটি নায়কের বাবা মা খুন করা থেকে শুরু করে নায়ক চাইবে প্রতিশোধ নিতে, কিন্তু শেষে গিয়ে কেমন হয় যে নায়ক ক্ষমা করে দেয় এবং ভিলেনের মেয়ের সাথে নায়কের বিয়ে হয়ে যায়, সুখে শান্তিতে সংসার করতে শুরু করে, এরকম ভাবে শেষ হয়। এটা হচ্ছে কমেডি। কিন্তু কমেডি হ্যাপিলি শেষ হলেও ট্র্যাজেডি কিন্তু হ্যাপিলি শেষ হয় না, বরং ট্র্যাজেডি ইউজুয়ালি এন্ডস ইন সরো, তাই তো, দুঃখের মাধ্যমে শেষ হয়, অ্যান্ড এভোকস পিটি অ্যান্ড ফেয়ার, ঠিক আছে তো, এবং দর্শকদের ভিতরে, দর্শকদের মনে পিটি এবং ফেয়ার সৃষ্টি করে। পিটি কি জিনিস আর ফেয়ার কি জিনিস? পিটি হচ্ছে করুণা, কার প্রতি করুণা? আমাদের প্রতি, নাকি যার দুঃখ দুর্দশা ঘটলো তার প্রতি? ট্র্যাজিক হিরো। হ্যাঁ, ট্র্যাজিক হিরো। তাহলে পিটি ফর দ্য ট্র্যাজিক হিরো। এন্ড ফেয়ার কাদের জন্য? ফেয়ার হচ্ছে আমাদের জন্য, আমাদের দর্শকদের মনে মনে আমাদের ভয় হতে পারে যে ওর জীবনে যা ঘটেছে আমাদের জীবনে তো ঘটে যেতে পারে, ঠিক আছে তো। তো ইডিপাস পড়তে গিয়ে আমাদের ভিতরে এরকম একটা ঘটনা ঘটবে, পিটি এবং ফেয়ার আসলে সৃষ্টি হয় কিনা সেটা বুঝতে হবে, হ্যাঁ। আর এই পিটি এবং ফেয়ার সৃষ্টি হওয়াটাকে বলা হয় ক্যাথারসিস। কি বলা হয় দেখো? ক্যাথারসিস বলা হয়, হ্যাঁ। এর মানে হলো পার্জিং ইমোশনাল রিলিজ টু দা ইন দা অডিয়েন্স। আমরা এটা অ্যারিস্টটলের পয়েটিক্স থেকে পড়বো, যখন তখন আলোচনা করবো আরো ডিপলি। আমরা আগে ড্রামাটা পড়বো ইডিপাস, তারপরে আমরা পয়েটিক্স থেকে পিটি ফেয়ার কি, ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য কি, ক্যাথারসিস কি, এরর অফ জাজমেন্ট কি, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, দেখবো যে একটা কমপ্লিট ধারণা চলে আসবে। তাহলে ট্র্যাজেডি হলো সেই প্লে যেখানে মেইনলি কোনো ট্র্যাজিক হিরোর ডাউনফল, সাফারিং বা ডেথের উপর ভিত্তি করে যে কাহিনী, পেইনফুল যে কাহিনী, সেগুলোকে দর্শকদের সামনে স্টেজে রিপ্রেজেন্ট করা হয়। কি কথা বুঝতে পেরেছো? আমি জাস্ট সিম্পল বাংলায় বলতেছি, কিন্তু তোমরা যখন পড়বা তখন অবশ্যই এই শীট ধরে ধরে পড়বা, মনে থাকবে? ওকে স্যার, হ্যাঁ বলো। স্যার ট্র্যাজেডি কি প্রথমে স্যাডনেস দিয়েই শুরু হয়, মানে ড্রামাটা? হ্যাঁ, এটা সবসময় কোনো কমিক এলিমেন্ট থাকবে না। ট্র্যাজেডি, পিওর ট্র্যাজেডি মানে একদম তার ভিতরে কোনো রকম ইয়া থাকবে না, হ্যাপি কোনো ইনসিডেন্ট থাকবে না, পুরোটাই ট্র্যাজিক ইনসিডেন্ট দিয়ে হবে, স্যাড ইনসিডেন্ট থাকবে, ঠিক আছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার, তবে বুঝছি। ট্র্যাজিক কমেডি আছে যেখানে ট্র্যাজেডি কমেডি এলিমেন্ট থাকবে, সেটা আমরা পরে আলোচনা করছি। ট্র্যাজেডি, পিওর ট্র্যাজেডি মানে তার ভিতরে কোনো হ্যাপি ফিলিং থাকবে না বা হ্যাপিনেসের কিছু থাকবে না, ঠিক আছে তো? হ্যাঁ। একইভাবে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়, এটা আমরা পরে দেখব। রিভেঞ্জ ট্র্যাজেডি মেনলি পরবর্তীতে ইংরেজি সাহিত্যে এসেছে, যেখানে প্রধানত ওই যে প্রতিশোধ নেওয়া হয়, ঠিক আছে তো। রিভেঞ্জ ট্র্যাজেডিতে প্রতিশোধ নেওয়া হয়, এটা এলিজাবেথান বা জ্যাকোবিয়ান ইংল্যান্ডে মেনলি পপুলার হয়েছিল। এখানে কি করা হয়? ইউজুয়ালি আ ক্যারেক্টার সিকিং ভেঞ্জেন্স ফর রং সাচ এস মার্ডার, বিট্রিয়াল অর ডিসঅনার, হ্যাঁ, যে বাবাকে হয়তো হত্যা করেছে বা কোনো মেয়েকে ডিসঅনার করা হয়েছে ইত্যাদির কারণে প্রতিশোধমূলক যে ট্র্যাজেডিটা, সেটাকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। তো ওটা নিয়ে কথা বলছি না আমি, কমেডিতে আসি। কমেডিটা কি জিনিস? তাহলে কমেডির ভিতর কি থাকবে দেখো, ইজ ডিজাইন টু অ্যামিউজ, এন্টারটেইন অ্যান্ড অফেন কারেক্ট হিউম্যান বিহেভিয়ার থ্রু লাফটার। তাহলে এখানে মেনলি কমেডিতে প্রধানত হ্যাপিনেস এবং কিছুটা স্যাড বিষয় থাকতে পারে। শুরুতে হয়তো বা কিছু স্যাড বিষয় থাকবে, কিছুটা ডাউনফল, মানে ডাউনফল থাকবে না, মানে রিলেশনের মধ্যে কিছু ঝামেলা থাকবে, যেটা আমরা অ্যাজ ইউ লাইক ইট যখন পড়বো তখন বুঝতে পারবো। তবে শেষে গিয়ে হ্যাপিনেস দিয়েই শেষ হয়, তাই তো, যেখানে বিরোধী ক্যারেক্টারদের মধ্যে একটা হারমোনিয়াস, তাই তো, রিলেশনশিপ তৈরি হয়, তাই তো, তারপর হচ্ছে বিয়ে ঘটনাটা ঘটানো হয় ইত্যাদি ঘটনার মাধ্যমে মোটামুটি তোমার কমেডিটা শেষ হয়।
আর কমেডিতে প্রধান উদ্দেশ্য কি থাকে? প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে এন্টারটেইন করা, দর্শকদের এন্টারটেইন করা, এবং এমনভাবে কমিক ফিলিংগুলোকে মানে কমিক ইনসিডেন্টগুলোকে তুলে ধরা যেগুলো আমাদের ভিতরে হাসি তৈরি করবে, তাই তো আমাদেরকে হাসাবে। কিন্তু হাসানো থাকলেও এখানে কিন্তু আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো কি আমাদেরকে কারেক্ট করা, কারেক্ট হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে? তো আমরা অনেক সময় নিজেরা এমন কিছু আচরণ করি যেটা আমাদের কাছে প্রথমে খারাপ লাগে না, আমাদের কাছে মনে হয় না এটা খারাপ, কিন্তু যখন আমাদেরকে কেউ ওটা তুলে ধরে আমাদের সামনে, তখন আমরা বুঝতে পারি যে আমার এই আচরণটা খারাপ হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে কি কি হচ্ছে বললাম যে কিছু কিছু আমাদের হিউম্যান বিহেভিয়ার আছে, যে বিহেভিয়ারগুলো হয়তোবা আমরা যখন ওইগুলো করে থাকি তখন আমাদের কাছে খারাপ মনে হয় না, কিন্তু যখন আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে যে এটাকে এইভাবে নিলে এরকমটা হয়, তখন আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে দ্য লাঞ্চন পড়েছিলাম না আমরা? লাঞ্চন পড়েছিলাম? জি স্যার। জি স্যার। তাহলে লাঞ্চন, ওখানে হিউমারের মাধ্যমে আইরনিক্যালি কি লেডি গেস্টের আচরণটা তুলে ধরা হয়েছে, হয়েছে কিনা বলো? তাহলে জি স্যার। এখানে কিন্তু আমরা হাসছি, কিন্তু হাসির সাথে সাথে আমাদের একটা লেসন দিয়ে গেছে যে কখনো ভান করা যাবে না, ভান করলে কিন্তু ঠকতে হবে। ঠিক আছে? তো রাইটার যেমন ঠকে গেল, কষ্ট পাইলো, লেডিও কিন্তু তার তেমনি কি করতে পেরেছে বলো, সে হয়তো বা কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য রাইটারকে এক্সপ্লয়েট করতে পেরেছে, কিন্তু রাইটার তো বুঝতে পেরেছে যে আসলে লেডির আচরণটা কেমন। বুঝতে পেরেছো? তা নিশ্চয়ই ওখানে দুইজনই ভান করেছে। প্রিটেনশন যেটা বলা হচ্ছে, এই প্রিটেনশন কিন্তু আলটিমেটলি আমাদেরকে ক্ষতিই করে। ঠিক আছে? তো প্রিটেনশন ব্রিংস ডিজাস্টার। ঠিক আছে? তো এটা আমাদের লস নিয়ে আসে, এটা আমাদের কখনো লাভ দেয় না। ওই জন্য যেটা বাস্তব সেটা সামনাসামনি তুলে ধরাই ভালো, যেটা ওখানে তুলে ধরা হয়েছে। ঠিক ওইরকম ভাবে কমেডির মাধ্যমে হাসি ঠাট্টার বিষয়গুলো আসবে, জনগণ হাসবে, দর্শকরা দেখে খুব আনন্দিত হবে, কিন্তু ওর ভিতরে একটা বিষয় থাকবে যেখানে দেখানো হবে কি যে আমাদের কিছু কিছু আচরণ আছে, যে আচরণগুলো নিয়ে আমরা এখন দর্শকদের মানে স্টেজে অ্যাক্টরদের মাধ্যমে দেখে আমরা হাসছি, কিন্তু এরকম আচরণ আমরা ব্যক্তিগত জীবনেও করে থাকি। তখন দেখবা যে তোমার আর ওই আচরণটা করতে ভালো লাগবে না, বা তোমারও নিজের নিজের মনে হবে না আমি তো এই আচরণটা আমার না করা উচিত, কারণ এটা তো হাস্যকর একটা আচরণ। তো এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন আমাদের জীবনে কি এরকম বিষয়গুলো আছে না যে যে অনেক সময় ঘটে থাকে যে একটা মানুষ ওটা জানে, কিন্তু তারপরে ওই কাজটা সে পুনরায় করে থাকে। ঠিক আছে? তাকে আবার করে ফেলে, তার মনেই থাকে না যে আমি এটা জানতাম, বা সাহিত্য পড়ে আমি এটা বুঝেছি যে এরকমটা করা ঠিক না, তারপরে কিন্তু মানুষ এরকম আচরণ করে ফেলে। ঠিক আছে? তো তো সাহিত্য আমাদেরকে মেনলি শেখায়, হ্যাঁ, আমাদেরকে সাহিত্য কোনো কিছু রিপ্রেজেন্ট করার মাধ্যমে আমাদেরকে কি করে বলো, আমাদেরকে টিচ করে। ঠিক আছে? তো শেখায় যাতে আমরা ওই আচরণগুলো আর পরবর্তীতে না করি, সেটা ট্র্যাজেডির মাধ্যমে হোক, সেটা কমেডির মাধ্যমে হোক। একটা হচ্ছে কমিক ওয়েতে আমাদের হাসানোর মাধ্যমে, আর একটা হচ্ছে পিটি এবং ফেয়ার, এই দুটা ফিলিংয়ের মাধ্যমে আমাদেরকে টিচিং দেয়। ঠিক আছে? তো এই সাহিত্যকর্ম। তাহলে কি ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে কি একটা পার্থক্য বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। জি তাহলে স্যার। দেখো এখানে বলছে কি যে ট্র্যাজেডিতে যেহেতু কি থাকে, ট্র্যাজেডি হুইচ ডিলস উইথ সাফারিং এন্ড ডাউনফল, কমেডি ইউজুয়ালি ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ, মানে হালকামি জীবনে, হ্যাঁ, হালকামি ফাজলামি এগুলো। প্রেজেন্টিং কনফ্লিক্টস ইন আ হিউমারাস ওয়ে, যেখানে কনফ্লিক্ট আছে কিন্তু সেটা হিউমারাস ওয়েতে তুলে ধরবে, অ্যান্ড রিজলভিং দেম হ্যাপিলি, এবং শেষ পর্যন্ত সেই কনফ্লিক্টগুলোকে হ্যাপিলি শেষ করা হয়, অফেন এন্ডিং উইথ হারমোনি, রিকনসিলিয়েশন অ্যান্ড অর ইভেন ম্যারিজ। যদি কারো এরকম লাভার বিলাভেড থাকে তাহলে ম্যারেজ আসবে, যেটা আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়তে গিয়ে পাবো। তো ট্র্যাজি কমেডি নিয়ে আমি আলোচনা করছি না, ট্র্যাজি কমেডিটা তোমরা একটু দেখে নিবা। রোমান্টিক কমেডিটা আমরা পড়বো, কারণ হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট আমাদের একটি রোমান্টিক কমেডি। হ্যাঁ, তারপর দেখো রোমান্টিক কমেডি ইজ আ সাব জানরা অফ কমেডি, তাহলে কমেডিরই এটা একটা উপভাগ, তাই তো। দ্যাট ফোকাসেস অন লাভ, কোর্টশিপ অ্যান্ড রিলেশনশিপ, তাহলে রোমান্টিক কমেডির প্রধান ফোকাসটা হচ্ছে কি লাভ, তাই তো। কোর্টশিপ মানে বুঝি তো আমরা, কোর্টশিপ কি? স্যার এনগেজমেন্ট। না, এনগেজমেন্ট তো বিয়ে হয়ে গেল। এনগেজমেন্ট মানে হচ্ছে প্রণয় বলে একটা কথা আছে, হ্যাঁ, প্রণয়। ঠিক আছে? তো প্রণয় মানে কি বোঝায়? হ্যাঁ, চুক্তিবদ্ধ বলতে পারো না, চুক্তিবদ্ধ বোঝায় না, মানে প্রেম করা। লাভ মানে তো ভালোবাসা, আর কোর্টশিপ মানে হচ্ছে প্রেম করাকে বোঝায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, কোর্টশিপ বলতে মেনলি প্রেম করাটাকে বোঝায়। হ্যাঁ, দেখো আমরা যদি একটু খেয়াল করি এখানে একটু মিনিংটা, কোর্টশিপ মানে আবার কোর্ট আদালত আদালত ভেবো না। ঠিক আছে? তো দেখো a period during, এই যে দেখো a period during which a couple develops a romantic relationship before getting married, মানে বিয়ে হওয়ার আগেই, তাই তো, তাদের যে প্রেম কাহিনীটা চলে না, সেটাকে বলা হচ্ছে এই কোর্টশিপ। বুঝতে পেরেছো?
মানে কাউকে অ্যাট্রাক্ট করা, বিয়ের ফাঁদে ফেলার আগ পর্যন্ত, হ্যাঁ, তুমি যখন তাকে ফুল দিচ্ছ, হ্যাঁ, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াচ্ছ, তাকে সময় দিচ্ছ নিয়মিত, হ্যাঁ, সে যা পছন্দ করে তুমি তাই করতেছো, এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ে বলো? কোর্টশিপের মধ্যে পড়ে। হ্যাঁ, বিহেভিয়ার ডিজাইন টু পারসুয়েট সামওয়ান টু ম্যারি অর ডেভেলপ আ রোমান্টিক রিলেশনশিপ উইথ ওয়ান, মানে রোমান্টিক রিলেশনশিপ ডেভেলপ হবে বা শুরু হবে বা হয়ে এখন চলছে বিয়ের আগ পর্যন্ত যে ঘটনাগুলো, সেটাকে বলা হয় কোর্টশিপ। ঠিক আছে? তো এইগুলো জি স্যার। মেইনলি থাকতে পারে রোমান্টিক কমেডিতে, যেগুলো আমরা অ্যাজ ইউ লাইক ইটে পাবো। তারপর ইউজুয়ালি প্রেজেন্টেড ইন আ হিউমারাস অ্যান্ড লাইট হার্টেড ওয়ে, তো লাইট হার্টেড হবেই যেহেতু কমেডি। ইট অফেন শোজ লাভার ফেসিং স্ট্রাবল, প্রথম দিকে একটু স্ট্রাবল, মানে একটু তো অবস্ট্যাকল থাকবেই, তাই না? ভাই বা বাবা মেনে নিবে না, হ্যাঁ, ভিলেনি হবে ইত্যাদি। এছাড়াও মিসআন্ডারস্ট্যান্ডিং হবে প্রেমিক প্রেমিকার মধ্যে, মিস্টেক আইডেন্টিটিস হবে, সোশ্যাল ব্যারিয়ার থাকবে, প্লেফুল ট্রিক্স থাকবে, হ্যাঁ, কেউ না কেউ হয়তো চালাকি করবে, দিয়ে ধরা খাবে ইত্যাদি ভাবে। কিন্তু বাট ইভেনচুয়ালি ওভারকামিং দেম, এন্ডিং ইন ম্যারিজ, রিউনিয়ন অ্যান্ড হারমোনি, শেষে দেখা যাচ্ছে বিয়েটা অন্তত ঠিক মতো হয়ে যাবে। যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইটে দুটা ক্যারেক্টার পাবো, ঠিক আছে? তো সেখানে আমরা ওইরকম দেখবো যে তাদের একজন চাচ্ছে আর একজন চাচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়েই যায়, এই বিষয়গুলো আমরা পাবো। হ্যাঁ, তা এইটা হচ্ছে রোমান্টিক কমেডির সংঘাত, এটা আমরা জানলাম কারণ অনেক সময় তোমার ওটা আসবে যেহেতু। এছাড়াও কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ হিউমার্স, এগুলো একটু ব্যাপারে হিস্ট্রিক্যাল প্লে, মেলো ড্রামা, অ্যাবসার্ড ড্রামা, ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লেটা একটু আসি কারণ ওয়ান অ্যাক্ট প্লেটা তোমাদের আছে। দেখো বলছে ওয়ান অ্যাক্ট প্লেটা কি, যেখানে অ্যাক্ট থাকবে একটা, মানে একটাও অ্যাক্ট থাকবে না। মেনলি আসলে ড্রামাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন ড্রামা বিভিন্ন অ্যাক্টে ভাগ থাকে। অ্যাক্ট মানে হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার মতো, যেমন আমরা চ্যাপ্টার করি না শর্ট স্টোরিতে বা নভেলে, কি চ্যাপ্টার থাকে না বলো? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 থাকে। তো ড্রামাতে আবার ওইরকম চ্যাপ্টার থাকে না, সেখানে থাকে হচ্ছে অ্যাক্ট, এবং অ্যাক্টের মধ্যে থাকে সিন। যেমন শেক্সপিয়ারের অধিকাংশ ড্রামা হচ্ছে 5 অ্যাক্ট বিশিষ্ট, মানে 5টা অ্যাক্ট। কিন্তু কিছু কিছু ড্রামা আছে যেখানে একটাই অ্যাক্ট হয়, একটার বেশি হয় না, এবং খুবই ছোট হয় এবং বেশি সময় না, মোটামুটি যে ঘটনাটা তুলে ধরা হয় সেটা হ্যাঁ ওটাই বলতেছি। একটা কি, একটা হচ্ছে ভাগ, আমি বললাম চ্যাপ্টারের মতো ভাগ, এপিসোড। হ্যাঁ সেটা আমরা পরে আসবো। এপিসোড, সিন, অ্যাক্ট, ওগুলো কি জিনিস, ঠিক আছে? তো ওগুলো আমরা যখন ড্রামা পড়বো তখন বুঝতে পারবো, মনে থাকবে। এখন বললে বুঝবা না, এখন বোধহয় সামনে কিছু নাই, তার সামনে বললে পারে তুমি বুঝবা না। অতএব যেভাবে বললাম ওইভাবে খেয়াল রাখো, যে হচ্ছে কি এক প্লে এক মানে হচ্ছে মনে করো এক একটা চ্যাপ্টার, বুঝতে পারছো? যে 5টা চ্যাপ্টারের বই। তো এরকম ড্রামার বিভিন্ন প্লেস অনুসারে বা টাইম অনুসারে ভাগ করা থাকে, ওই ভাগগুলোকে নাম দেওয়া হয়। এক একটা প্রথমে বেসিক বা বড় নামগুলোকে অ্যাক্ট দিয়ে ধরা হয়, আর অ্যাক্টের ভিতরে অনেকগুলো সিন থাকে, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে আমরা যখন অ্যাজ ইউ লাইক ইট পড়বো বা আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়বো তখন ওগুলো পাবো। অতএব ওগুলো নিয়ে টেনশন করার কিছু না। অতএব এটুকু মনে রাখো, যে প্লেতে একটা অ্যাক্ট থাকে সেটাকে বলা হয় কি, ওয়ান অ্যাক্ট প্লে, মনে থাকবে। আর ইংরেজি সাহিত্যের সবচেয়ে নাম করা ওয়ান অ্যাক্ট প্লে হলো রাইডার্স টু দ্য সি, যেটা তোমাদের আছে, ঠিক আছে? তাই বলছে ওয়ান অ্যাক্ট প্লে ইজ আ শর্ট ফর্ম অফ ড্রামা দ্যাট ইজ পারফর্ম ইন আ সিঙ্গেল অ্যাক্ট, এই যে একটা অ্যাক্টে, উইদাউট এনি ডিভিশনস ইনটু মাল্টিপল অ্যাক্টস অর ইলাবোরেট সিন চেঞ্জেস। এখানে বিশাল কোনো সিন থাকে না বা মাল্টিপল অ্যাক্ট থাকে না, অ্যাক্ট থাকে একটাই। ইট টেলস আ কমপ্লিট স্টোরি উইদিন আ ব্রিফ স্প্যান, অতএব অল্প সময়ের ভিতরেই একটা গল্পটা বলা হয়ে যায়। ইউজুয়ালি লাস্টিং বিটুইন 15 মিনিটস টু অ্যান আওয়ার, হতে পারে 15 থেকে 1 ঘন্টার ভিতরে তুমি গল্পটা পড়ে বা বলে শেষ করতে পারবা, এরকম একটা। Despite its short length, one act play contains all the essential element of drama, কিন্তু ছোট হলেও একটা ড্রামার যে সকল এলিমেন্টগুলো প্রয়োজন সব এলিমেন্টগুলো এর ভিতরে থাকে অন্তত। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। সেটা প্রথমে বললাম ড্রামা নিয়ে কথা বললাম, ড্রামা কি জিনিস, প্লে নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে ড্রামার প্রকারভেদ নিয়ে কথা বলেছি। প্রকারভেদের ভিতরে আমরা 4-5টা প্রকারভেদ পড়লাম। একটা হচ্ছে প্রথমে কি ট্র্যাজেডি, তারপর বললাম হচ্ছে কমেডি, তারপর বললাম কি রোমান্টিক কমেডি, আর হচ্ছে এদিকে ওয়ান অ্যাক্ট প্লে। হ্যাঁ, তো এইগুলোই তোমাদের এখনকার প্রয়োজন। বাকিগুলো তোমরা যদি নিজ দায়িত্বে পারো একটু পড়ে নেবে, এগুলো পরবর্তী ইয়ারের জন্য। এগুলো পড়ে আমি এখন সময় নষ্ট করতে চাচ্ছি না। এগুলো আমরা হিস্ট্রি পড়তে গিয়েও পড়বে, যে কমেডি অফ ম্যানার কি, কমেডি অফ হিউমার কি, আমরা যখন হিস্ট্রি পড়বো তখন অবশ্য চলে আসবে। তো তার আগে যদি তোমরা পারো একটু রিডিং দিয়ে নিবা, ফার্স কি, হিস্ট্রি প্লে কি, মেলোড্রামা কি, কমেডি অফ আইডিয়া কি। ও কমেডি অফ আইডিয়া নিয়ে একটু কথা বলি, কারণ আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে কমেডি অফ আইডিয়া। হ্যাঁ, এটা বাদ পড়ে গেছে। কমেডি অফ আইডিয়া বলতে কি বোঝায়? যে কমেডি বা যে ড্রামার উদ্দেশ্য হচ্ছে জাস্ট ডায়লগ না, বরং ডায়লগের মাধ্যমে বিভিন্ন আইডিয়াকে, বিভিন্ন আইডিওলজিকে তুলে ধরা।
ঠিক আছে তো, এবং কনফ্লিক্টিক আইডিওলজি বিশেষ করে, যেমন হচ্ছে বাবা এবং সন্তানের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে তো, ছেলে এক কথা বলতেছে, বাবা আর এক কথা বলতেছে, তাহলে এরকম একটা ডায়লগ সৃষ্টি করাবে, ঠিক আছে তো, বাবা এবং ছেলের ভিতরে মনে করো চাকরি নিয়ে একটা ইয়া হচ্ছে, বা বিয়ে নিয়ে একটা ডায়লগ হচ্ছে, ঠিক আছে তো। বাবাদের সময়ের বিয়ের ধারণা কি ছিল বলো? বাবাদের সময়ে বিয়ের ধারণা ছিল ছেলে একটা চাকরি করবে, ছোটোখাটো হোক যাই হোক, চাকরি পাইলেই বিয়ে হবে সন্তানের, নাকি? সন্তানের বিয়ে হওয়ার পরপরই হবে কি বলো? বাচ্চা কাচ্চা হবে, নাকি? নাতি নাতির মুখ দেখবে বাবা মা, তাই না? এরকম একটা ব্যাপার। আর বৌমারা করবে কি? যারা বৌমা হবে তারা কি চাকরি করবে? হুম, না করবে? তারা হচ্ছে সংসার না করবে। স্যার তো মনে করো বাড়ির কথা কাজ হবে। কাম করবে। বাড়ির কাজ করবে, সংসার করবে, এটা হচ্ছে আমার বাবা বা দাদুর সময়ের কথা। কিন্তু যারা ছেলে বা আমাদের বয়সে যারা আছে তাদের আবার কথা কি? তাদের কথা হচ্ছে কি যে না, আধুনিক যুগ, এখানে উভয়কেই সমান দায়িত্ব নিয়ে চলতে হবে। তো সেই হিসাবে তোমার বৌমা কাজ করবে বা বৌমাকে কাজ করতে দিতে হবে। তো এটা নিয়ে একটা কনফ্লিক্টিং আইডিয়া, তাহলে দুটা অপোজিং আইডিয়াকে বা দুটা ভিন্নমুখী আইডিয়াকে তুলে ধরে কি করা হবে ওই নাটকে, ডায়লগের মাধ্যমে বোঝানো হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। ঠিক একইভাবে আমরা এরকম দুটো নাটক পাবো, একটা হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান। এখানে দুটা কনফ্লিক্টিং আইডিওলজিকে তুলে ধরা হয়েছে। যুদ্ধকে কেউ মনে করে যুদ্ধ একটা রোমান্টিক আইডিয়াল, না, যুদ্ধকে কেউ মনে করে বাবা হিরোইজম, যারা যুদ্ধ করতে যায় তারা হচ্ছে হিরো। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এরকম একটা ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরেছেন যে আসলে যুদ্ধ মানে হিরোইজম না, যুদ্ধ মানেই হচ্ছে কি মৃত্যু, যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস। অতএব যুদ্ধ মানে হিরোইজম তো নাই, বরং মাঝে মাঝে এটা একটা কাওয়ার্ড অ্যাক্টিভিটি, অন্যকে খুন করা, তাই তো, ভয়ে পালিয়ে আসা, এগুলো হচ্ছে কাওয়ার্ড অ্যাক্টিভিটি। একইভাবে বিয়েকে কেউ মানে একইভাবে যখন স্বামী মানে ছেলে বা মেয়ে প্রেমে পড়ে তখন একজন আরেকজনকে গডেসের মতো মনে করে, তাই না? গডেসের মতো মনে করে, ঠিক আছে। এক রাতে না দেখলে ঘুম হবে না, হায়ার লাভ বলে একটা বিষয় আসবে। তাহলে এখানেও দেখানো হচ্ছে কি যে লাভ আসলে এরকম কিছু না, গডেসের মতো কিছু না। লাভ একটা বায়োলজিক্যাল বিষয়, যেখানে মানুষ তার পছন্দ মতো কাউকে বাছাই করে পেলেই বিয়ে করে। প্রেম করলেই মানুষের তো বিয়ে হয় না। প্রেম করলেই কি বিয়ে হয় বলো? হুম, প্রেম করলে বিয়ে হয় না, তাই তো। আর অবশ্য প্রেম করলে যদি বিয়ে হয়ও, সেই বিয়ের ভিতরে যদি, সেই প্রেমের ভিতরে যদি বাস্তবতা না থাকে, সেই প্রেমটা বেশি দিন টিকেও না। অতএব প্রেম মানে স্বর্গীয় কিছু না, প্রেম মানে গডেস দেবদেবীর কিছু না। প্রেম মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী এরকম দুইজন হবে এবং তারা বায়োলজিক্যাল, তাই তো, সম্পর্কের মাধ্যমে নেক্সট জেনারেশন তৈরি করবে এবং একটা ফ্যামিলি গঠনের মাধ্যমে তারা সুষ্ঠু সুন্দরভাবে থাকবে। আর একটা হচ্ছে মার্সিনারি বা অর্থনৈতিক চিন্তা ভাবনা থাকবে। বিয়ের সাথে কি একটা অর্থনৈতিক চিন্তা ভাবনা আসে না বলতো? বিয়ের সাথে যে মেয়ের বাবারা কি চাই বলতো? মেয়ের বাবারা কেমন জামাই চাই বলো? হুম, বিসিএস ক্যাডার। হ্যাঁ, পৃষ্ঠিত যার মোটামুটি টাকা পয়সা আছে, হ্যাঁ, টাকা পয়সা থাকবে, সমাজে প্রতিপত্তি থাকবে, এরকম একজন ছেলেকে মেয়ের বাবারা বাছাই করে। মেয়েরাও মোটামুটি, আবার মেয়েরা প্রেম যতক্ষণ পর্যন্ত রোমান্টিক আইডিয়ালে থাকে তারা মনে করে সালমান খানের মতো বা হচ্ছে শাহরুখ খানের মতো হ্যান্ডসাম কাউকে বিয়ে করতে হবে, সে তার টাকা পয়সা থাকুক আর ফকির হোক। কিন্তু এটাও একসময় কেটে যায়। এই রোমান্টিক আইডিয়াল কেটে গিয়ে বাস্তবতায় ফিরে এসে কি করে মানুষ বিয়ের জন্য প্রস্তুতি নেয়। তো এরকম যখন কনফ্লিক্টিং আইডিয়া নিয়ে কোনো কমেডি মানে লেখা হবে বা রিপ্রেজেন্ট করা হবে, তখন সেই কমেডিকে বলা হবে কি কমেডি অফ আইডিয়াস। কি কথা বুঝতে পারছো? দেখো, কমেডি অফ আইডিয়া ইজ এ টাইপ অফ কমেডি ইন হুইচ দ্য হিউমার অ্যারাইজেস নট মেইনলি ফ্রম সিচুয়েশন অর ক্যারেক্টার বাট ফ্রম দ্য ক্ল্যাশ অফ অপোজিং আইডিয়াস, থটস অ্যান্ড বিলিভস, ফিলোসফিস অর আইডিওলজিস। এইগুলোর যে কনফ্লিক্টিং বা ক্ল্যাশ, এগুলোর ক্ল্যাশের কাছ থেকেই মোটামুটি আমরা হিউমার পাচ্ছি। ইনস্টেড অফ রিলাইং অন, দেখো, স্ল্যাপস্টিক অর রোমান্টিক প্লট, ইট ইউজেস ডায়ালগ, ডিবেট অ্যান্ড স্যাটায়ার। এর মধ্যে ডায়ালগ থাকবে, ডিবেট থাকবে কোনো একটা বিষয় নিয়ে, দইনার মধ্যে মানে গরম কথাবার্তা হবে, ঠিক আছে তো, সম্পর্ক নষ্ট হওয়ার কাছাকাছি চলে যাবে, এরকম একটা বিষয়। টু মেক দ্য অডিয়েন্স লাভ, যেখানে অডিয়েন্সটা অনেক সময় হাসবে, while also encouraging them to reflect on some serious social, political, religious এবং philosophical issue, এগুলো নিয়ে কথা বলবে। যেমন আমরা ফোর্থ ইয়ারে যখন আসবা তখন তো অ্যাবসার্ড ড্রামাগুলো পাবা, সেখানে এরকম বিষয়গুলো পাবা। তাহলে এটা হলো কমেডি অফ আর্ট। তাহলে তোমাদের মোটামুটি সেকেন্ড ইয়ারে ট্র্যাজেডি আছে, পিওর ট্র্যাজেডি আছে, রোমান্টিক কমেডি আছে, তারপর হচ্ছে কমেডি অফ আইডিয়া আছে,
ওয়ান অ্যাক্ট প্লে আছে, কথা বুঝতে পেরেছো? তো যেগুলো আছে সেগুলো স্যার আমি স্ল্যাপস্টিক মানে কি? স্ল্যাপস্টিক মানে হচ্ছে তোমার ওই ধারাবাহিক যে ডিসকাশন বা আলোচনাকে যেগুলো বোঝানো হয়, ঠিক আছে? যেমন আমরা যে অ্যাজ ইউ লাইক ইট যখন পড়বো তখন দেখবো কি রোমান্টিক প্লট আছে, ধারাবাহিক গল্প আছে, কিন্তু এখানে এই কমেডি অফ আইডিয়াগুলোতে ডায়লগ বেশি থাকে, আলোচনা বেশি থাকে, কাহিনী কম থাকে, বুঝতে পেরেছো? মানে কাহিনীর যে মানে কি বলবো বুনন যেটা বলা উইভিং, এটা কম থাকে, কিন্তু ডিসকাশন বেশি থাকে, এইটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ড্রামার বিভিন্ন বিষয়গুলো আমরা একটু দেখলাম। কারো যদি কোনো কথা থাকে একটু বলতে পারো যে ড্রামা আসলে কি, কত প্রকার, কয়েক প্রকারের বিষয় নিয়ে আলোচনা। কারো কোনো আপত্তি বিপত্তি, বোঝা না বোঝার কিছু বিষয় আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে আমরা চলে যাব হচ্ছে বেসিক স্ট্রাকচারাল পার্টস অফ ড্রামা। ড্রামার কিছু পার্ট আছে। স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, ওই জন্য তো অপেক্ষায় আছি। স্যার, স্যাটায়ারটা কি কমেডির মধ্যে পড়ে নাকি আইরনির মধ্যে? কোনটা কোনটা স্যাটায়ার বুঝি নাই আমি, তোমার কথাটা ক্লিয়ার হচ্ছে না নেটের জন্য। স্যাটার কিসের মধ্যে পড়ে? স্যাটায়ারটা কি কমেডির মধ্যে পড়ে নাকি আইরনির মধ্যে? স্যাটায়ার তো একটা তোমার তো লিটারি টার্ম, ওটা তো একটা ড্রামাও স্যাটায়ার হতে পারে, একটা নভেলও স্যাটায়ার হতে পারে, একটা শর্ট স্টোরিও স্যাটায়ার হতে পারে। স্যাটায়ার হলো একটা রিপ্রেজেন্টেশনের ওয়ে, বুঝতে পেরেছো? ওটা কোনো জানরা না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই তুমি থ্যাংক ইউ স্যার। একটা নাটকও একটা স্যাটায়ার হতে পারে, একটা নভেলও একটা স্যাটায়ার হতে পারে, ঠিক আছে? একটা পয়েমও স্যাটায়ার হতে পারে, একটা শর্ট স্টোরিও স্যাটায়ার হতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, ওটা ওরকম না, এরকম কোনো জানরার ভিতরে ওকে করা হচ্ছে না, বা ধরলেও ও আসলে এরকম স্যাটায়ার বলে কোনো জানরা নাই, বরং ওটা হচ্ছে একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন কোনো কিছু, হ্যাঁ, যে স্যাট্রিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমরা স্যাটায়ার, হাই আইরনি যেটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে আরো আছে অনেক বিষয় রয়েছে, ওটা একটা মানে টার্ম, রিপ্রেজেন্টেশনের টার্ম। ওকে, তারপর হচ্ছে বেসিক স্ট্রাকচারাল পার্ট অফ ড্রামা, এটা আমাদের একটু দেখতে হবে। এই জায়গাটা আমরা খেলি প্রত্যেকটা গল্পের, শুধু ড্রামা না, প্রত্যেকটা গল্পের কি আছে, যেমন আমরা যখন রাইটিং স্কিলসে পড়েছি যে ইন্ট্রোডাকশন থাকে, বডি থাকে, কনক্লুশন থাকে, এরকম থাকে না? একটা রাইটিংয়ের শুরু থাকে, মাঝখান থাকে এবং শেষ থাকে, নাকি? এরকম একটা বিষয় কিন্তু থাকে। হ্যাঁ, তো ড্রামারও একটা বিষয় রয়েছে, এরকম কিছু স্ট্রাকচারাল বিষয় রয়েছে। যদি স্যার এক একগুলো বিষয় আসে। কথা বলবেন? হ্যাঁ বলো। স্যার আর একটু জুম করলে ভালো হয়, দেখতে সমস্যা হচ্ছে। আমি তো বললাম যদি কারো সমস্যায় বলবা। কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো দেখো ড্রামা কি, কাকে বলে, এটা নিয়ে আমার কথা না, কথা হচ্ছে এইখানে দেখো একটা বিষয় খেয়াল করো, এখানে ডায়াগ্রাম দিয়েছি। ক্লাইম্যাক্স শব্দের সাথে আমরা পরিচিত, কারণ ফার্স্ট ইয়ারে মনে আমরা পোয়েট্রিতে ক্লাইম্যাক্স বিষয়টা পড়েছিলাম, নাকি? ক্লাইম্যাক্স কি জিনিস সেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, পড়ি নাই? জি স্যার। জি স্যার। ক্লাইম্যাক্স হচ্ছে কি পুরো মানে কোনো একটা ঘটনার একদম কেন্দ্রবিন্দু বা ইন্টারেস্টের চরম মুহূর্ত, তাই তো? ইন্টারেস্টের চরম মুহূর্ত, খেলার যেমন একটা চরম মুহূর্ত থাকে, নাকি? ওইরকম, বা কোনো একটা কাজের বা কোনো একটা ইন্টারেস্টের একটা চরম মুহূর্ত থাকে, সেটা বলা হয় ক্লাইম্যাক্স। তার আগে, ক্লাইম্যাক্সে যাওয়ার আগ পর্যন্ত থাকে দুইটা স্টেজ, ক্লাইম্যাক্সের পরে থাকে দুটো স্টেজ। একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে এক্সপোজিশন। ড্রামার যে ভাগগুলো থাকে, প্রথম যে ইন্ট্রোডাকশন, এক্সপোজিশন মানে কোনো ইন্ট্রোডাকশন, সেখানে ইন্ট্রোডিউস করা হয়। দেখো, এক্সপোজিশন ইজ দ্য ওপেনিং পার্ট অফ আ ড্রামা। সেটা কোনো অ্যাক্ট হতে পারে বা কোনো একটা প্রলগ হতে পারে, যেটা আমরা বিভিন্ন গ্রিক ট্র্যাজেডিতে প্রলগ বলা হবে, ঠিক আছে? তো যে ইন্ট্রোডাকশনকে যেটা আমরা বলছি, তা জেনারেলি এটাকে এক্সপোজিশন বলা হয়। তাহলে এক্সপোজিশন ইজ দ্য ওপেনিং পার্ট অফ আ ড্রামা। ইট ইন্ট্রোডিউসেস দ্য সেটিং, টাইম, প্লেস অ্যান্ড মেইন ক্যারেক্টার্স। তার মানে আমার ড্রামার সেটিংটা কি, মানে কোন জায়গাতে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে, এবং মেইন ক্যারেক্টার্সগুলো কারা, মোটামুটি পরিচিতি আমরা প্রথম অংশে পেয়ে যাব ড্রামার। এই প্রথম যে শুরুর যে বিষয়টাকে, সেটাকে বলা হচ্ছে এক্সপোজিশন। এছাড়াও এটা কি ধরনের ড্রামা হবে সেগুলো, তার যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেগুলো দিয়ে দেয়। দেখো, ইট অলসো প্রোভাইডস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নেসেসারি ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টোরি, সাচ অ্যাজ ক্যারেক্টার, সোশ্যাল স্ট্যাটাস,
ফ্যামিলি আর ইনিশিয়াল সিচুয়েশন। যেমন ইডিপাস পড়তে গিয়ে আমরা দেখবো প্রথমে ইডিপাস সম্পর্কে বর্ণনা হবে, তাই তো, যে ইডিপাস কে, তাই তো, তার বিশেষ চরিত্রগুলো কেমন, তাকে জনগণ কিভাবে দেখে, এই বিষয়গুলো এক্সপোজিশনে থাকবে। তারপরে হচ্ছে রাইজিং অ্যাকশন, কাহিনী এবার শুরু হয়ে গেছে, ঠিক আছে তো। যেমন সিনেমা নাটকে আমরা দেখি, সিনেমা যখন শুরু হয়, মনে করো নায়ক তখন ছোট, বাবা মা মিলে কক্সবাজারে ঘুরতে গেছে, ঠিক আছে তো, এরকম সিনেমার কথা মনে পড়তেছে আর কি, ছোটবেলায় দেখতাম। তো কক্সবাজারে মনে করো বাবা মা এবং নায়ক ছোটবেলায় তার বোন ছিল, সবাই মিলে কক্সবাজারে ঘুরতে গেছে। আর নায়কের বাবা হচ্ছে মনে করো একজন কাস্টম অফিসার, সৎ কাস্টম অফিসার, ঠিক আছে তো। তো কোনো একজন বিশাল ব্যবসায়ী, সে ব্যবসায়ীর অনেক ট্যাক্স ফাঁকি দিয়েছে বলে তার বিরুদ্ধে কেস করা হয়েছে, আর এর জন্য দায়ী হচ্ছে মনে করো আমাদের কি নায়কের বাবা, ঠিক আছে তো। তো এক্সপোজিশনটা হচ্ছে কি, যে নায়কের বাবা হচ্ছে একজন সৎ কাস্টম অফিসার, সে তার সুখে সংসারে দুইটা সংসার নিয়ে আছে এবং সৎ মানুষ হিসেবে পরিচিত, এবং তার অফিসের সবাই তাকে খুব পছন্দ করে, কিন্তু কিছু মানুষ আছে যাকে তারা অপছন্দ করে। এইবার তাহলে কক্সবাজারে ঘুরতে গেছে, এই পর্যন্ত এক্সপোজিশন। এবার কি হয়েছে, কক্সবাজারে ঘুরতে গেছে যখন, তখন দূর থেকে ভিলেন কি করছে, গুলি করে নায়কের বাবাকে এবং মাকে মেরে দিয়েছে। এই যে শুরু হলো, তাহলে এটা হবে কি বলো, এই যে মেরে দেওয়ার পর থেকে হবে কি রাইজিং অ্যাকশন নাকি? কিভাবে রাইজিং অ্যাকশন? নায়ক প্রতিশোধ নিবে, নায়ক বড় হবে, নায়ক পড়াশোনা করবে, ঠিক আছে তো। পড়াশোনা করে তার ইয়াটা কি থাকবে বলো, ওই যে তার বাবার মাকে কে হত্যা করেছে তাদের শাস্তি দিতে হবে নাকি। তো নায়ক এখন কি কি হয়েছে, নায়ক মনে করো হয়েছে হচ্ছে এখন একজন, সেও একজন উকিল হয়েছে, বা হচ্ছে মনে করো যে কোনো একজন পুলিশ অফিসার হয়েছে। পুলিশ অফিসার হয়ে যখন সে ওই যে ভিলেনকে বা তার বাবার হত্যাকারীকে ধরতে পারবে, যে যখন ধরলো তখন হবে কি বলো, ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স ধরে ফেললো মানে ক্লাইম্যাক্স। এবারে ক্লাইম্যাক্সে যাওয়ার সাথে সাথেই ফলিং অ্যাকশনে শুরু। এখন ধরে ফেলেছে, এখন শাস্তি হবে নাকি খুন করবে, তাই তো, নাকি আইনের হাতে তুলে দিবে, তুলে দেওয়ার পর ফলিং অ্যাকশন হয়ে গেল, ইন্টারেস্ট শেষ। ডিনোমেন মানে হচ্ছে জাস্ট সে। তারপর দেখো রাইজিং অ্যাকশন কি, দ্য রাইজিং অ্যাকশন ইজ দ্য সিরিজ অফ ইভেন্টস দ্যাট ক্রিয়েট টেনশন অ্যান্ড ডেভেলপ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট। সেন্ট্রাল কনফ্লিক্ট শুরু হয়, ক্যারেক্টার ফেসেস, দেখো ক্যারেক্টার্স ফেস অবস্টাকলস, মেক ডিসিশনস, ইন্টারাক্ট উইথ আদার্স, গ্র্যাজুয়ালি কমপ্লিকেটিং দ্য স্টোরি। হ্যাঁ, স্টোরি আরো কমপ্লিকেটিং হচ্ছে, কারণ কি, যে যে বাবার খুনি তারই মেয়ের সাথে, হ্যাঁ, নায়কের এখন প্রেম হয়ে গেছে, আরো জটিল অবস্থা, ঠিক আছে তো। হঠাৎ করে নায়ক বুঝতে পারলো বা মানে জানতে পেরেছে যে তার শ্বশুর হচ্ছে তার বাবার খুনি, তাহলে কি অবস্থা হবে, হ্যাঁ, খুব কমপ্লিকেট হয়ে যাচ্ছে স্টোরি। তাই বলছে দিস পার্ট বিল্ড সাসপেন্স এন্ড এনগেজেস দ্য অডিয়েন্স, প্রিপেয়ারিং দেম ফর দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য ড্রামা। ক্লাইম্যাক্স কি, দ্য ক্লাইম্যাক্স ইজ দ্য মোস্ট ইন্টেন্স অ্যান্ড ডিসাইসিভ মোমেন্ট অফ দ্য ড্রামা। যে সময় কি হবে, ইট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট রিচেস ইটস পিক, একদম শীর্ষ চূড়ায় বা কেন্দ্রে পৌঁছে যাবে, অ্যান্ড দ্য আউটকাম অফ দ্য স্টোরি বিগিনস টু টেক শেপ। যেখানেই এতদিন যা ঘটছিল, যা চাচ্ছিলাম, তো এখানেই মেনলি পেয়ে যাব। দ্য ক্লাইম্যাক্স ইজ ক্রুশাল বিকজ ইট ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ দ্য ফলিং অ্যাকশন অ্যান্ড দ্য রিজলিউশন। তাহলে ফলিং অ্যাকশন কি, আফটার দ্য ক্লাইম্যাক্স দ্য ফলিং অ্যাকশন শোজ দ্য কনসিকোয়েন্স অফ দ্য সেন্ট্রাল ইভেন্টস। এরপরে কি ঘটনা ঘটবে, হ্যাঁ, ভিলেনকে ধরা পড়ে গেল, তাকে শাস্তি দেওয়া হলো, জেল খাটলো, শ্বশুর বেরিয়ে আসলো, তারপরে হবে কি, শ্বশুর এসে ক্ষমা টমা চাইলো, শ্বশুর অবশ্য হয়নি যেহেতু মানে কি বলবো হবু শ্বশুর নাকি, পরে যখন বিয়েটা হয়ে গেল সেটা হয়ে যাবে রেজলিউশন। দেখে যে বলবে টেনশন ডিক্রিজেস অ্যাজ কনফ্লিক্ট মুভস টুয়ার্ড রেজলিউশন, ক্যারেক্টার্স ডিলস উইথ দ্য রেজাল্ট অফ দেয়ার অ্যাকশন অ্যান্ড দিস পার্ট লিড স্মুথলি টু দ্য কনক্লুশন। এবারে রেজলিউশনে কি হচ্ছে, দ্য রেজলিউশন অর দ্য ডিনোমেন্ট কনক্লুডস দ্য ড্রামা, conflicts the result, question are answered and the story reaches its end, whether happy or sad or ambiguous। এটা হ্যাপি হোক আর যাই হোক, ড্রামা অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে, ট্র্যাজেডি হলে স্যাড হবে, কমেডি হলে হ্যাপি হবে, হ্যাঁ। Alongside this structure, elements like dialogue, theme, setting, stage direction and characters development enrich the drama and make it meaningful। তা এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা কি স্ট্রাকচারাল পার্ট, মানে কমন একটা ড্রামার। কি সবাই কি বুঝতে পেরেছো? Exposition, জি স্যার, জি স্যার, exposition মানে introduction, জি rising স্যার। action, climax, falling action, resolution or denouement। হ্যাঁ, ডিনোমেন বল, দেখো ডিনোমেন, এটা এই বানান উচ্চারণটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আমি প্রোনাউন্সিয়েশনটা দেখি দাঁড়াও। দেখো বলছে ডিনোমেন, হ্যাঁ,
আর দেখো ক্যামব্রিজে যদি আমরা উচ্চারণটা দেখি, ক্যামব্রিজ অক্সফোর্ড মানে ইয়ার দিয়ে দরকার। স্যার এটা কনক্লুশন বললে হয় না? কনক্লুশন বললে তো হবে না, তোমাকে ড্রামার টার্ম ইউজ করতে হবে। হ্যাঁ। দেখো কখনো কোনো বাবা কি হলো, নেট চলে গেল নাকি? দেখো এই উচ্চারণটা খেয়াল করো, ডেইনুমা, এটা মন তো আছে, এরা আবার মা বলে, ঠিক আছে তো? দেখো DEI ডেইনুমা, হ্যাঁ ডেইনুমা বা ডেইনুমান, হ্যাঁ ডেইনুমান আর ডেইনুমা যেটাই বলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ ডেইনুমা, তা উচ্চারণ আর বানান কিন্তু একটু ভিন্ন, মনে থাকবে, এই জন্য একটু ঠিক করো। এটা হচ্ছে কি, এর মানে সাহিত্যকর্মের প্লট তৈরি করে এমন ধরনের চূড়ান্ত বা যেটাই হোক। আচ্ছা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এই 5টা বিষয় কি সবাই বুঝেছো? জি জি স্যার। হ্যাঁ টার্মগুলো যেন বুঝতে পারা হয়। এবার কি এলিমেন্টস অফ ড্রামা, ড্রামাতে কি কি থাকে, ঠিক আছে তো? ড্রামাতে মেইনলি কি কি থাকে এটা আমরা যখন এরিস্টটল পড়বো আরো বিস্তারিতভাবে জানবো, যেহেতু এই বিষয়গুলো আমাদের জানা দরকার একটু। দেখো প্রথমে হচ্ছে ড্রামার সবচেয়ে কেন্দ্রীয় যে ব্যাপারটা সেটা হলো প্লট। প্লটটা হচ্ছে শুধু স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখি সবার ক্ষেত্রে ঘটনা ঘটছে। না স্যার না, না স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ তোমার নেটের জন্য প্রবলেমের হ্যাঁ তোমার নেটওয়ার্কের জন্য এমন হতে পারে যে আমি এই যে স্ক্রিন চেঞ্জ করছি তো হয়তো তোমার নেট ধরতে পারছে না, এই জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দেখো তাহলে যে প্লট, আমরা প্লট নিয়ে প্রথমে কথা বলি, কারণ প্লট হচ্ছে কি, যে ঘটনাগুলো ঘটছে তার সিকোয়েন্স অফ ইভেন্ট, কোনটার পর কোনটা ঘটাবো বা কোনটার পর কোনটা দিব, ঠিক আছে তো? এইটাকে বলা হচ্ছে প্লট। আমরা তো এমনি প্লট মানে বলি ষড়যন্ত্র নাকি, হ্যাঁ? কিন্তু এখানে প্লট মানে কি বলো? প্লট মানে Sequence of সিকোয়েন্স অফ ইভেন্টস, কোনটার পর কোনটা দিব। আর টিপিক্যাল প্লট ইনক্লুডস এক্সপোজিশন, দেখো রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, রেজলিউশন, এটা হচ্ছে কি প্লটের সিকোয়েন্স। প্রথমে তো আমার ইন্ট্রোডাকশন থাকবে মানে এক্সপোজিশন থাকবে, তারপর রাইজিং অ্যাকশন থাকবে, ক্লাইম্যাক্স থাকবে, ফলিং অ্যাকশন থাকবে, রেজলিউশন থাকবে, হ্যাঁ এভাবে। দ্য প্লট অর্গানাইজেস দ্য ইভেন্ট লজিকলি, তাহলে একটা পর একটা ইভেন্ট লজিকলি দেওয়া হবে, প্রেজেন্টিং কনফ্লিক্ট, চ্যালেঞ্জেস অ্যান্ড রেজলিউশনস। আমরা যদি আগে কনফ্লিক্ট না আনি তাহলে পরে তো আমি রেজলিউশন আনতে পারবো না, তাই না? চ্যালেঞ্জ আসবে না, মানে কোনটার পর কোনটা ঘটবে সেটা আমরা ধারাবাহিকভাবে দিব। যেমন আমরা যে কোনো স্টোরি, প্লট শুধু যে ড্রামাতে থাকে তা না, এটা প্রত্যেকটা কাহিনীমূলক প্রত্যেকটা রাইটিংয়ে থাকে, সেটা নভেল হতে পারে, সেটা শর্ট স্টোরি হতে পারে, ঠিক আছে? যেমন আমরা গেমস অ্যাট টুয়াইলাইট পড়েছিলাম না, গেমস অ্যাট পড়েছিলাম, গেমস অ্যাট টুয়াইলাইট। জি স্যার। জি স্যার ওখানেও কিন্তু ইভেন্টের একটা কি আছে, ইভেন্টের একটা সিকোয়েন্স আছে, কোনটার পর কোনটা হবে। তারপর হচ্ছে গিফট অফ দ্য মেজাই পড়েছি, স্যার যে গিফট অফ দ্য মেজাই, হ্যাঁ এখানে তো প্লট ছিল। তারপর হচ্ছে সব জায়গাতে কি একটা প্লট আছে। তো ড্রামাতেও এরকম ভাবে বলা হয়, লাইফ ব্লাড বলা হয়, ঠিক আছে? প্লটকে বলা হয় লাইফ ব্লাড অফ ড্রামা বা ট্র্যাজেডি। বিশেষ করে ট্র্যাজেডি পড়বো আমরা যখন শেক্সপিয়ার পড়বো, অ্যারিস্টটলের বই থেকে, পয়েটিক্স থেকে। তারপর হচ্ছে হুইচ কিপ দ্য অডিয়েন্স এনগেজড, যদি রেজলিউশন বা সিকোয়েন্স অফ ড্রামাগুলো যদি ঠিক মতো না হয় তাহলে পরে কি অডিয়েন্সকে ধরে রাখা যাবে না, তো তাই তো? তাহলে অডিয়েন্সকে এনগেজ রাখতে হলে আমার ইভেন্টগুলো এমনভাবে অর্গানাইজ করতে হবে যাতে অডিয়েন্সকে একদম মানে এনগেজ রাখা যায়, ইনভলভ রাখা যায়, হ্যাঁ? তারপর হচ্ছে উইদাউট আ কোহেরেন্ট প্লট দ্য ড্রামা উড ল্যাক ডিরেকশন অ্যান্ড ইম্প্যাক্ট, হয়তো বা অডিয়েন্সরা বুঝতেই পারছে না কিসের পর কি ঘটছে। অতএব প্লট যদি অর্গানাইজ না হয় তাহলে ড্রামা ফেল হবে। তারপরে যেটা আসছে সেটা হলো কি আমার ক্যারেক্টার। হ্যাঁ ক্যারেক্টার আর অ্যাক্টরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝো তো? ক্যারেক্টার এবং অ্যাক্টর বুঝো? হ্যাঁ ক্যারেক্টার কি আর অ্যাক্টর কি? ক্যারেক্টার হচ্ছে কাহিনীর যে চরিত্র। হ্যাঁ চরিত্র, তাই তো? কাহিনীর যে চরিত্র আর একটা হচ্ছে অভিনেতা। যেমন হচ্ছে জিম এবং ডেলা, জিম এবং ডেলার হচ্ছে কি ক্যারেক্টার। এখন আমি যদি এটা নাটক করাই, মনে করো কামাল আর হচ্ছে মনে করো কি নাম দিব, কামিনী দিলাম, দুইজনের নাম। তাহলে মনে করো কামাল এবং কামিনী দুইজন হচ্ছে স্টুডেন্ট, তাদের দিয়ে আমি এখন অভিনয়টা করাবো। তাহলে এখানে ক্যারেক্টার হচ্ছে জিম অ্যান্ড ডেলা আর অ্যাক্টর হচ্ছে কে, ওই কামাল আর কামিনী, ঠিক আছে তো? কামিনী। ঠিকভাবে ওই যে বললাম যে মনে করো আমাদের নায়ক হচ্ছে শাকিব খান, তাই তো? শাকিব খান হচ্ছে অ্যাক্টর, ঠিক আছে তো? আর চরিত্রের অভিনেতা হচ্ছে নায়ক, নায়কের নাম আছে মনে করো অন্য কিছু, ঠিক আছে তো? তো ওরকম ভাবে ক্যারেক্টার্স আর সেন্ট্রাল টু এনি ড্রামা, কারণ তাদের মধ্যে ঘটনাটা ঘটে।
দে আর দ্য পিপল আর সামটাইমস সিম্বলিক ফিগার্স হু ক্যারি দ্য অ্যাকশন অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইচ আদার। কারণ ক্যারেক্টার ওই বিষয়গুলো ছাড়া তো আসবে না, আর ওদের ভিতরে ঘটনাগুলোই ইভেন্ট হিসাবে চলবে। ক্যারেক্টার্স ক্যান বি মেজর আর মাইনর ক্যারেক্টার থাকতে পারে, মেজর ক্যারেক্টারও থাকতে পারে, তাই না? যেমন আমরা যখন পড়েছিলাম, যদি বলি হচ্ছে ক্যাট ইন দ্য রেইন পড়েছিলাম, ওখানে তো ক্যারেক্টার ছিল, তাই না? ক্যাট ইন দ্য রেইনে কয়টা ক্যারেক্টার ছিল? 4টা মোটামুটি আমরা ক্যারেক্টার পেয়েছিলাম। তার ভিতরে মেজর ক্যারেক্টার ছিল কে? ওই যে জর্জ and his wife. জর্জ, তাই না? এই দুটো হচ্ছে মেইন ক্যারেক্টার, ওদের দিয়ে ঘটনাটা আমরা মিলে দেখাচ্ছিলাম। একইভাবে যদি আমরা জিম অ্যান্ড ডেলা নিয়ে আসি, এখানে 3টা ক্যারেক্টার পাচ্ছি আমরা। 3টা ক্যারেক্টারের মধ্যে মেজর ক্যারেক্টার হচ্ছে জিম অ্যান্ড ডেলা, আর ওদিকে সেই দোকানদার আছে নাকি আমাদের Madam Saffron. হ্যাঁ, ম্যাডাম সফনি আছে। একইভাবে গার্ডেন পার্টিতে যদি আমরা দেখি, এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে কে? গার্ডেন পার্টিতে মেইন Laura. হচ্ছে লরা, তাই তো? মেজর ক্যারেক্টার, তাই তো? কিন্তু শেরিডান তার বাবা কিন্তু মাইনর ক্যারেক্টার, কিন্তু তার মা কিন্তু মেজর ক্যারেক্টার। সে, তার মা এবং হচ্ছে জোসি, এই 3জন হচ্ছে মেজর ক্যারেক্টার, কারণ এদের ভিতর দিয়ে আমরা কিন্তু তুলে ধরছি মেইন ঘটনাটা। আর বাকিগুলো যারা আছে তারা মাইনর, তাই তো? গড ভার্স ম্যান, তারপর হচ্ছে আরো যে সকল ক্যারেক্টারগুলো আছে ওগুলো মাইনর ক্যারেক্টার। Lori, হ্যাঁ, তার লরি, ভাই। হ্যাঁ। তাই এরকম ভাবে ক্যারেক্টারস মেজর হতে পারে, মাইনর হতে পারে, হিরো থাকতে পারে, ভিলেন থাকতে পারে, এন্ড দেয়ার ট্রেটস, মোটিভেশনস, ডিসিশনস ড্রাইভ দ্য স্টোরি। অতএব ক্যারেক্টার হচ্ছে কি? ক্যারেক্টার প্রধান, ড্রামা প্রধান তো ক্যারেক্টার প্রধান। কারণ কি? ক্যারেক্টারের মাধ্যমে তো ডায়লগ করে আমরা রিপ্রেজেন্ট করব। তারপর হচ্ছে কি? ক্যারেক্টারের পর হচ্ছে ডায়লগ। ডায়লগ মানে হচ্ছে কি? আমার ওই যে কথা, তাই না? যে আমি কথাগুলোকে কিভাবে নিয়ে আসতেছি। শুধু ক্যারেক্টার থাকলে হবে না, ক্যারেক্টারের মুখ দিয়ে যে আমি কথাগুলো বলাবো, সে কথাগুলো কিন্তু আমার কাহিনীকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ডায়লগ ইজ দ্য স্পোকেন ওয়ার্ড অফ দ্য ক্যারেক্টার। ইট রিভিলস পার্সোনালিটি, ইমোশনস, রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল কনটেক্সট। হ্যাঁ, তার কথাবার্তা দিয়ে আমরা বুঝতে পারবো সে কোন ধরনের মানুষ। তাহলে ডায়লগ ইজ দ্য প্রাইমারি মিডিয়াম থ্রু হুইচ দ্য স্টোরি আনফোল্ডস অন স্টেজ। ইট ক্যান ইনক্লুড মোনোলগ, সলিলোকি, উইটি এক্সচেঞ্জ, অ্যাসাইড, বিভিন্ন ধরনের থাকতে পারে। ইফেক্টিভ ডায়লগ এনহ্যান্সেস রিয়েলিজম, মানে বোঝা যায় বাস্তবতা, অ্যান্ড হেল্পস কনভে দ্য থিম। আর শেষে থাকে হচ্ছে থিম। থিম মানে হচ্ছে এই পুরো নাটকটা দিয়ে রাইটার কি বোঝাতে চাচ্ছেন, তাই না? সেন্ট্রাল আইডিয়া অর মেসেজ অফ দ্য ড্রামা। এইটা সেন্ট্রাল আইডিয়া অর মেসেজ অফ দ্য ড্রামা হচ্ছে কি? আমাদের থিম। এটা শুধু যে ড্রামার থাকবে তা না, এরা যে কোনো স্টোরিরই থাকে। আমরা জানি যে কবিতা, তাই তো? তারপর হচ্ছে স্টোরি, নভেল, সবগুলোরই কিন্তু আমরা থিম পেয়েছি। এখন থিম কখনো সিঙ্গেল থাকতে পারে, আবার একের অধিক থিম কিন্তু এসে যেতে পারে, তাই না? কোনোটা সেন্ট্রাল থিম থাকে, কোনোটা মাইনর থিমও থাকতে পারে। It reflects the playwright's insight into human nature, society and morality or life itself. Common themes include love, power, justice, revenge and the conflict between individual desires and societal expectation ইত্যাদি। যেমন আমরা যদি লাঞ্ছন বলি, বা যদি আমরা গিফট অফ দ্য মেজাই বলি, নাকি কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখানো হয়েছে, নাকি আনপ্যারালাল লাভ বিটুইন, তাই তো? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর আমেরিকান ওয়াইফের ইয়াতে কি হলো? মানে ওখানে কি ভালোবাসা দেখানো হয়েছে হচ্ছে ক্যাট ইন দ্য রেইনে? না, অ্যানিমেশন, তাই তো? এই জন্য এক একটা ড্রামা, এক একটা নাটক বা এক একটা তোমার গল্পের ভিন্ন ভিন্ন থিমেটিক আইডিয়াগুলো থাকতে পারে। সেই এরপর হচ্ছে সেটিং। সেটিংটা কি? কোথায় আমি ঘটাবো আসলে? এটা কি স্কুল ঘরে ঘটাবো, নাকি পার্কে ঘটাবো, নাকি নদীর পাড়ে, নাকি নদীর মধ্যে, মানে কোন জায়গাতে আমার সেটিংটা হবে? যেমন হচ্ছে ক্যাট ইন দ্য রেইন, কোথায় এটা? সেটিংটা কোন জায়গায় বলতো? ইতালির একটা ইতালি, হোটেলে। হোটেলে। শুধু ইতালি বললে হবে না। হ্যাঁ, শুধু ইতালি বললে হবে না, হবে কি? এটা একটা হোটেলে। হ্যাঁ, হোটেলে তো আবার রুমে, পুরো হোটেলে না, তাই তো? একটা কক্ষ, কক্ষ এবং এই সিঁড়ির ভিতর দিয়ে ওইটুকুই, পুরো হোটেলটা কিন্তু এখানে আনা হয়নি। হ্যাঁ, তাই বলছে সেটিংটা কি, যে কোথায়। যেমন আমরা ইডিপাস পড়বো যখন, তখন সেটিংটা কোথায় দেখবো, যে কোথায় ঘটছে। জাস্ট ওটা রাজপ্রাসাদের সামনে, সিঁড়ির সামনে পুরো নাটকটা ঘটে গেছে। তাহলে সেটিং রেফার্স টু দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ড্রামা। ইট ক্রিয়েটস দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য ক্যারেক্টার্স লিভ অ্যান্ড অ্যাক্ট। যেমন আমরা যখন ক্যাট ইন দ্য রেইন পড়লাম, ওখানে কি টাইম চেঞ্জ হয়েছে? বলো, টাইম কি চেঞ্জ হয়েছে? মনে হচ্ছে যেন 15 হয়তো 10-15 মিনিটের মতো টাইম লেগেছে না ওইটা ঘটতে, পুরো ঘটনাটা? হ্যাঁ, 10 থেকে 15 মিনিটের মতো হতে পারে। সে নিচে গেল, ক্যাটটা পাইলো না, বাসায় চলে, মানে রুমে চলে আসলো এবং কিছু কথোপকথন হলো। এটা বেশি সময় হবে? বলো, 1 ঘন্টা 2 ঘন্টা হবে? না স্যার। জাস্ট 15-20 মিনিট। হ্যাঁ, আবার কোনো কিছু হতে পারে যে, যেমন আমরা যদি বলি, কোনটা বলবো, সবগুলো শর্ট স্টোরি যেগুলো পড়েছি মোটামুটি বেশি সময়ের জন্য না। ওই দেখাচ্ছে ইয়াটা অবশ্য বেশি সময়, সারাদিন। ওই যে তোমার গার্ডেন পার্টিটা মোটামুটি সকাল থেকে শুরু হয়েছে, নাকি? সকাল থেকে শুরু হয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত। এর কাহিনীগুলো কিন্তু মাঝে মাঝে কিছু বাদ গেছে সময়, কিন্তু পুরো দিনটাই কিন্তু দেখানো হয়েছে। তো এইভাবে টাইম থাকতে পারে, প্লেস থাকতে পারে। দ্য সেটিং ক্যান বি হিস্ট্রিক্যাল হতে পারে। যেমন হচ্ছে আমরা যদি আমরা দেখি, ওই যে কি বলবো, ওই যে
শুটিং অ্যান্ড এলিফ্যান্ট নাকি? শুটিং অ্যান্ড এলিফ্যান্ট পড়েছিলাম আমরা ফার্স্ট ইয়ারে। জি স্যার জি স্যার পড়েছি। ওটা একটা হিস্ট্রিক্যাল ঘটনা, বা আই হ্যাভ আ ড্রিম ওইখানে, তাহলে এরকম বিভিন্ন হতে পারে, হিস্ট্রিক্যাল, কন্টেম্পোরারি বা ইমাজিনারি, যে কোনো ধরনের হতে পারে। অ্যান্ড মে অলসো রিফ্লেক্ট সিম্বলিক অর থিমেটিক মিনিং। স্টেজ ডিরেকশন, স্টেজ ডিরেকশন হচ্ছে আর ইনস্ট্রাকশন প্রোভাইডেড বাই দ্য প্লে রাইট অ্যাবাউট মুভমেন্ট, টোন, জেস্টার, মানে কিভাবে কথা বলবা, কোন দিক দিয়ে যাবা, স্টেজের অবস্থাটা কেমন হবে, এইগুলো হচ্ছে কি স্টেজ ডিরেকশন। দে গাইড অ্যাক্টর্স অ্যান্ড ডিরেক্টর্স ইন ব্রিঙ্গিং দ্য ড্রামা টু লাইফ, মানে ড্রামাটা যাতে সুন্দর উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো যখন ড্রামাটিস্টরা বা প্লে রাইটরা তার নাটকের ভিতরে বলে দিবে, সেগুলো হচ্ছে স্টেজ ডিরেকশন। তো এইগুলো মোটামুটি একটা ড্রামার এলিমেন্ট হিসেবে কাজ করে। যদিও কি এলিমেন্ট আরো কিছু আছে যেগুলো আমরা অ্যারিস্টটল যেগুলো পাবো সেগুলো একটু ভিন্ন হবে। এখানে জাস্ট সবগুলো ড্রামা নিয়ে আমরা কথা বলেছি, মানে একটা কমন ড্রামার এলিমেন্ট এগুলো। কিন্তু আমরা যখন আবার অন্যান্য ড্রামাগুলো পড়বো সিঙ্গেল সিঙ্গেল, তার এলিমেন্টের মধ্যে কিন্তু আবার ভিন্নতা আসতে পারে, ঠিক আছে তো? আর এইগুলো প্রত্যেকটা থাকবে, এগুলো হচ্ছে কি এলিমেন্ট। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আমাদের ড্রামা কি, তারপর হচ্ছে ড্রামার বেসিক স্ট্রাকচারাল পার্টগুলো কি, এবং এখানে কি কি বিষয় থাকে যাতে আমাদের ড্রামা বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি এটা একটু আলোচনা করে নিলাম। কি সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তাহলে এটা আমি একটু শেষ করলাম। যদি কারো কোনো কথা থাকে বলবা। স্যার কি এলিমেন্টস আর হচ্ছে বেসিক পার্টস এর মধ্যে ডিফারেন্ট কি? এলিমেন্ট আর পার্টের মধ্যে ডিফারেন্সটা তুমি বোঝোনি? পার্ট ছিল 5টা। স্ট্রাকচারাল পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এগুলো হচ্ছে পার্ট, তাই না? কি বলো? জি, এক্সপোজিশন, এক্সপোজিশন, রাইজ ইন অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফল ইন অ্যাকশন, হ্যাঁ। আর আর এলিমেন্ট রেজোলিউশন। ড্রামাটার ভিতরে কি কি থাকে? এলিমেন্ট ছিল প্লট, ক্যারেক্টার, ডায়ালগ। কি বোঝোনি এখনো? কি মিলে গেছো নাকি? কার সমস্যা ছিল? মিলে গেছে? কার সমস্যা একটু বলো দ্রুত। কার সমস্যা? আচ্ছা থাক, সে মনে হয় লজ্জায় বলতেছে না, আর না নেট থেকে চলে গেছে। আচ্ছা যাও, একটু বাদ দাও, আবার পড়ে নিবা, না বুঝলে পড়ে নিবা, পড়ে নেওয়ার পর আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? কারো সমস্যা থাকলে আগামী ক্লাসে আবার জিজ্ঞাসা করবা। এখন আমাদের প্রথম যে ড্রামা, হ্যাঁ বলো। স্যার আপনি বলছিলেন যে ইন্ট্রোডাকশন টু ড্রামার যে বইগুলা, এগুলা রামচেরারের বইগুলা কিনলে ভালো হইতো। কিন্তু স্যার আমাদের এখানে ডক্টর সেনের বইটা চালানো হয়, ওইটা পাইতেছি না। তবে হাবিবুল্লাহ, এমডি হাবিবুল্লাহ স্যারের যে বইটা, ওইটা কিনছি। ওইটা সহ বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলোই কিনছি আপনার যে লিস্ট অনুযায়ী। কিন্তু স্যার ড্রামার বইটা ডক্টর সেন স্যার পাইতেছি না। এখন এটা কি করবো স্যার? তুমি গত ক্লাসে ছিলা? গত ক্লাসটা দেখছো? না স্যার, স্যার, ডক্টর আজকে সেনের কথা তো শুনছি। বলছিলেন আপনি। হ্যাঁ, তাহলে তুমি যদি ক্লাসটা না দেখে থাকো, ক্লাসটা দেখে নিবা, ওখানে বিস্তারিত বলা হয়েছে, ঠিক আছে তো? গত ক্লাসে আমি না স্যার, ওই যে আপনি আগে আরেকটা আমাদেরকে ক্লাস দিছিলেন না, হ্যাঁ, ওটার কথা বাদ দাও, গ্রুপে। ওটার কথা বাদ দাও, আর গতকালকে যে ক্লাসটা নেওয়া হয়েছে এই ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। গত ক্লাসের ক্লাসটা দেখে নিবা, ওখানে সব বলা হয়েছে কি করবা না করবা। আচ্ছা, তো আমরা যেহেতু ড্রামার বেসিক বিষয়টা জানলাম, এবং আমাদের টোটাল ড্রামা আছে কয়টা বলো তো সিলেবাসে? 5টা। 5টা ড্রামা আছে, তাই না? 5টা। হ্যাঁ, 5টা ড্রামার ভিতর কি কি ড্রামা সেগুলো নিয়ে আমি বেসিক আলোচনা করলাম। যেমন ট্র্যাজেডি, কমেডি, রোমান্টিক কমেডি। কমেডিটা রোমান্টিক কমেডির মধ্যে পড়তে পারে। কমেডি আছে তোমাদের 3টা, আর ট্র্যাজেডি আছে 2টা, রাইডার্স টু দ্য সি আর হচ্ছে ইডিপাস রেস্ক, এই দুটো হলো ট্র্যাজেডি। আর কমেডি হলো অ্যাজ ইউ লাইক ইট, আর্মস অ্যান্ড দ্য ম্যান, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, ঠিক আছে? হ্যাঁ, এই 3টা হলো কমেডি। এখন এই কমেডির মধ্যে ভিন্নতা আছে, তো আমরা আপাতত ইডিপাস রেস্কটা পড়া শুরু করব। পড়া শুরু করার আগে এর যে ব্যাকগ্রাউন্ড কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে হবে। আমি রাইটার নিয়ে কোনো কথা বলছি না, এটা তোমাদের জন্য, তোমরা পড়ে নিবা রাইটার সম্পর্কে জানার জন্য। এখন বেসিক কনসেপ্ট অফ গ্রিক ট্র্যাজেডি, যেহেতু অ্যাজ ইউ লাইক ইডিপাস রেস্ক হচ্ছে একটা গ্রিক ট্র্যাজেডি, ঠিক আছে তো? গ্রিক বুঝি তো আমরা। গ্রিক কি? হ্যাঁ, গ্রিক হচ্ছে অ্যাডজেক্টিভ একটা শব্দ, মানে গ্রিসের কোনো কিছুকে গ্রিক বলা হয় নাকি? তো
তাহলে গ্রিস দেশীয় যে কোনো কিছুকে গ্রিক বলা হয় বা গ্রিক বলে চেনা হয়, যেটা অ্যাডজেক্টিভ। তাহলে গ্রিক ট্র্যাজেডি মানে যেটা হচ্ছে গ্রিসের একটা ট্র্যাজেডি, বুঝতে পারছো? এটা হচ্ছে কি, এগুলোকে বলা হয় ক্লাসিক্যাল রাইটিং। তাহলে গ্রিক ট্র্যাজেডি হচ্ছে মোটামুটি, একটু মিউট রাখো। এই জায়গাটা আমরা একটু কথা বলি, কারণ এখানে আমাদের ড্রামাটা বুঝতে হলে, কারণ ওই যে ড্রামাটার কাহিনী প্রথমে দু একটা শুনলে পারে আমাদের মধ্যে আবার ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, হাই রে, ছেলে তার মারে বিয়ে করছে, এ নিয়ে তো পুরোপুরি তোলপাড় বেঁধে যাবে, ঠিক আছে? তো ছেলে তার মাকে বিয়ে করেছে, সি সি, হাই হাই, ইত্যাদি অনেক কিছুই হতে পারে। তো কিন্তু ড্রামাটা পড়ার পর আশা করি এটা কোনো হবে না। এই জন্য যারা ড্রামাটা পড়বে না বা যারা এই জিনিসগুলো বুঝবে না, তাদেরকে যেন এই কথাগুলো বলো না, বুঝতে পেরেছো? মিউট রাখো গো, কার্টুন মিউট করা আছে। আনমিউট কর, কথা আসতেছে। সাদিয়া, সাদিয়া কে? সাদিয়া, জি স্যার। সাদিয়া রেদওয়ান, একটু মিউট রাখো তুমি, তোমার দিক থেকে সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। ওকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে গ্রিক ট্র্যাজেডি, প্রথমে আমাদের আলোচনা হচ্ছে ট্র্যাজেডি নিয়ে। তাহলে এখানে গ্রিক ট্র্যাজেডির এই উদ্দেশ্যগুলো কি ছিল, ট্র্যাজেডি কেন লেখা হতো, গ্রিক ট্র্যাজেডির পারপাসগুলো কি ছিল, সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করি। হ্যাঁ, বুঝে দেখো, গ্রিক ট্র্যাজেডি ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, এটা খুবই আর্লিয়েস্ট, এবং বিশেষ করে এটা হচ্ছে অরিজিনেটিং ইন অ্যানশিয়েন্ট গ্রিস অ্যারাউন্ড 5th সেঞ্চুরি BCE। 5th সেঞ্চুরি BCE মানে কি? যিশু খ্রিস্ট জন্মের আগে। হ্যাঁ, বিফোর কমন এরা। এটা বিসি মানে হচ্ছে বিফোর কমন এরা, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। তাহলে যীশু খ্রিস্টের জন্মের আরো 500 বছর আগে, নাকি? 5th সেঞ্চুরি মানে 500 বছর আগে। 500 বছর আগে। তার মানে আজ থেকে কত বছর হবে? আজ থেকে মোটামুটি 2500, নাকি 2525 বছর হবে। তার আগে এই গ্রিক ট্র্যাজেডি অরিজিনেট করে। মানে কি অরিজিনেট মানে কি বলো? অরিজিনেট মানে কি? উৎপত্তি লাভ সৃষ্টি হয়, নাকি? হ্যাঁ, ইট ডেভেলপ প্রাইমারিলি অ্যাজ আ পার্ট অফ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। খেয়াল করো, তাহলে ড্রামাগুলো প্রধানত লেখা হতো বা এগুলোকে স্টেজ করা হতো একটা ধর্মীয় উৎসব অনুসারে, যেখানে অনারিং করা হতো ডিওনিসাস। তাহলে আজ থেকে 2500 বছর আগে পৃথিবীতে কোন ধর্ম ছিল? 2500 বছর আগে বলো। জিসাস ক্রাইস্ট আসার আগ পর্যন্ত ক্রিশ্চিয়ানিটি ছিল না, তাই তো? তারপরে হিন্দুইজম, এবং হিন্দুইজম তো এদিকে ছিল, এই ভারতীয় মহাদেশ এদিকে। তারপরে বুদ্ধিজমও ছিল না। বুদ্ধিজম তো মোটামুটি জিসাস ক্রাইস্টের জন্মের হয়তো 500-700 বছর আগের ঘটনা, না সরি। তারপর হচ্ছে এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের এদিকে। হ্যাঁ, একটু মিউট রাখো গো, তোমাদের কারো যদি কথা হয় আশেপাশে, তোমরা একটু বুঝবা যে আমার আশেপাশে কথা হচ্ছে, আমি একটু মিউট রাখি। হ্যাঁ, তাহলে তোমাদের এই কথাগুলো রেকর্ড হয়ে গেলে তোমরা বিপদে পড়ে যাবা। রেকর্ড ক্লাসটা দেখতে গিয়ে তোমাদেরই ডিস্টার্ব হবে, যে আমার কথার সাথে অন্য কথা যখন শুনতে পাবা তখন তুমি আমার কথা বুঝবা না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অনলাইনের কিছু সমস্যা, এই জন্য একটু খেয়াল রেখো। তা বলছে যে রিলিজিয়াস ফেস্টিভ্যাল অনারিং ডিওনিসাস, তারপরে তখন ছিল প্যাগানিজম। প্যাগানিজম বলতে আমরা কি বুঝি বলো তো? প্যাগানিজম কি? আমরা হিস্ট্রি পড়তে গিয়ে শুধু মূর্তি পূজা বললে হবে না, ওটা একাধিক গডে বিশ্বাস। হ্যাঁ, প্যাগানিজম মানে হচ্ছে যেখানে পলিথেইস্টিক বলা হচ্ছে, তারা এক দেবতাতে বিশ্বাসী না, অন্যান্য হাজারো দেবতাতে বিশ্বাসী। হ্যাঁ, তাই বুঝে থাকো, প্যাগানিজম ইজ আ ব্রড টার্ম ফর পলিথেইস্টিক নেচার বেসড রিলিজিয়ন। যারা নেচারের উপর ডিপেন্ড করে, তারা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করে, যেমন, এবং হচ্ছে দ্যাট প্রিডেট অফ অল আউটসাইড অফ ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম এবং ইসলাম। তাহলে ইসলাম, ক্রিশ্চিয়ানিটি এবং ইহুদি, এই তিনটা ধর্ম বাদে বাকি যে সকল ধর্মে, হ্যাঁ দেখো বলছে অফেন ক্যারেক্টারাইজড বাই রেভারেন্স ফর নেচার, মাল্টিপল ডেইটিস অ্যান্ড অ্যানশিয়েন্ট ট্রেডিশন। হ্যাঁ, এই জন্য এসেছে, ঠিক আছে তো? তাহলে প্যাগানিজম বলতে আমরা সেই ধর্মগুলোকে বুঝবো যেখানে একের অধিক দেবতাতে বিশ্বাসী। যেমন হিন্দুইজমে একটা বিষয় রয়েছে, হিন্দুইজমে তো অনেক দেবদেবীর বিষয় রয়েছে, ওটা ওই পলিথেইস্টিকের মধ্যে পড়ে। শুধুমাত্র ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম, ইসলাম বাদে এগুলো। তাহলে ক্রিশ্চিয়ানিটি আসার আগ পর্যন্ত
জুদাইদম ছিল, ইহুদি ছিল, কিন্তু ইহুদি ধর্মের প্রচারটা এরকম ছিল না, মানে কিছু গোষ্ঠীর ভিতরে ছিল। কিন্তু ক্রিশ্চিয়ানিটি আসার পর জিসাস ক্রাইস্ট মৃত্যু পরবর্তী আরো 300 বছর বা 280 বছর পরে ক্রিশ্চিয়ানিটিটা প্রচার শুরু হয়। মানে প্রচার বলবো না, প্রচার চলতেছিল, কিন্তু ইস্টাবলিশ হয় একটা ন্যাশনাল হিসাবে, রিলিজন হিসাবে। তাহলে তার আগ পর্যন্ত যেগুলো চলছিল এগুলো প্যাগানিজম, আর প্যাগানিজমে বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করা হতো। তার ভিতরে এই যে ডিওনিসাস একজন, অ্যাপোলো আছে, অ্যাপোলো দেবতা, অ্যাফ্রোডাইটি, তাই না? আমরা ওই যে তোমার আপিয়ার ফর মাই ডটার পড়তে গিয়ে পেয়েছি কিছু দেবদেবী। জি স্যার, অ্যাফ্রোডাইটি সি ফর্মের মাধ্যমে হয়েছিল। তো এরকম কিছু দেবদেবী আছে। তো এর ভিতরে ডিওনিসাস হচ্ছেন একজন দেবতা, যে হচ্ছে দ্য গড অফ ওয়াইন, ফার্টিলিটি অ্যান্ড থিয়েটার, যাকে বলা হয় ওয়াইনের দেবতা। ঠিক আছে তো, মানে ফার্টিলিটির দেবতা। মানে যখন কি হয়, মানুষের খুব ফসল হলে পারে, হয়তো একটা নির্দিষ্ট সময় ফসল কাটার সময় তারা একটা দেবতার উদ্দেশ্যে একটা উৎসব পালন করে। তো সেই উৎসবের উদ্দেশ্যে এই সকল ড্রামা লেখা হতো, এবং এই ড্রামার মধ্যে আবার প্রতিযোগিতা করানো হতো। ঠিক আছে তো, যে কে কার ড্রামাটা ভালো হবে। বলছে দিস প্লেস আর পারফর্ম ইন আ লার্জ ওপেন এয়ার থিয়েটার। তৎকালীন সময়ে এই দেখো, আমরা যদি একটু থিয়েটার দেখি, হ্যাঁ, গ্রিক অ্যানশিয়েন্ট থিয়েটার, দেখো নেট এখন পারতেছে না, এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওপেন থিয়েটার। তৎকালীন সময় স্টেজের আমাদের স্টেডিয়ামের মতো, হ্যাঁ, এই যে দেখো এখানে হচ্ছে থিয়েটার হাউস, আর এই পুরোটা হচ্ছে স্টেজ, দেখা যাচ্ছে? জি স্যার। তো এগুলো মাথায় রাখতে হবে। এই যে এটা হচ্ছে মনে করো থিয়েটারের স্টেজ, আর এখানে দর্শকরা বসে দেখবে, এই যে দেখো, হ্যাঁ, এই ওপেন এয়ার, দেখো ওপেন এয়ার থিয়েটার, এই বিশাল করে তৈরি করা হতো গ্রিসের, হ্যাঁ, গ্রিক থিয়েটার আর্কিটেকচার, গ্রিসের, হ্যাঁ। এই তো এখানে মেইনলি স্টেজ করানো হতো, অ্যান্ড কম্বাইন্ড ডায়ালগ, পোয়েট্রিতে ইত্যাদি আরো দেওয়া হতো। দ্য সেন্ট্রাল ফিগার ইন গ্রিক ট্র্যাজেডি ইজ ইউজুয়ালি আ ট্র্যাজিক হিরো। ট্র্যাজেডি মানে ট্র্যাজিক হিরো থাকবে, এবং সেই ট্র্যাজিক হিরোর যে বৈশিষ্ট্য, তার প্রধান বৈশিষ্ট্য হলো নোবেল বার্থ আর হাই সোশ্যাল স্ট্যাটাস। সে সামাজিকভাবে উচ্চ বংশীয় হবে, সে কোনো রাজার ছেলে হবে, না নিজে রাজা হবে, তাই তো, এরকম। অ্যান্ড দিস হিরো পজেস আ ট্র্যাজিক ফ্ল, এবং তার একটা হ্যামারশিয়া বা ট্র্যাজিক ফ্ল থাকবে। ওই যে ট্র্যাজিক ফ্লগুলো হতে পারে পার্সোনাল কোনো ফল্ট হতে পারে, তাই তো, এবং সাস অ্যাজ এক্সেসিভ প্রাইড হতে পারে, অ্যাম্বিশন বা জেলাসি, এগুলো হচ্ছে তার ট্র্যাজিক ফ্ল। এই ফ্লগুলোর জন্য হবে কি, হুইচ আলটিমেটলি লিডস টু হিজ অর হার ডাউনফল, যার জন্য তার ডাউনফল হবে। আমি কিন্তু তোমাদের ইডিপাস পড়াতে পড়াতে জিজ্ঞাসা করবো যে তার ফ্লটা কি, ঠিক আছে, এবং ইডিপাসের বৈশিষ্ট্য কি। দ্য সাফারিং অফ দ্য ট্র্যাজিক হিরো ইভোকস পিটি অ্যান্ড ফেয়ার ইন দ্য অডিয়েন্স। হ্যামারশিয়া কি গ্রিক ওয়ার্ড? কোনটা? হ্যামারশিয়া, হ্যাঁ, দ্য হিউব্রিস, এগুলো প্রডিউসিং হোয়াট অ্যারিস্টটল কল্ড এ ক্যাথারসিস। এগুলো হচ্ছে আমরা যখন পয়েটিক্স পড়বো তখন পাবো এই শব্দগুলো, কারণ ওটা গ্রিক থেকে ট্রান্সলেট করা। গ্রিক ট্র্যাজেডিজ এক্সপ্লোর ইউনিভার্সাল থিমস সাচ অ্যাজ ফেট, ডিভাইন উইল, জাস্টিস, রেভেন্স, এগুলো। তাহলে গ্রিক ট্র্যাজেডির প্রধান যে থিমগুলো সেগুলো হচ্ছে ফেট আর ডিভাইন উইল, জাস্টিস, রেভেন্স, হিউম্যান লিমিটেশন, এগুলো। এবং এখানে যেগুলো রিপ্রেজেন্ট করা হয় সেগুলো এখানে তোমরা পড়ে নিবা, আমি জাস্ট কি এলিমেন্টগুলো খেয়াল করো। দ্য স্ট্রাকচার অফ আ গ্রিক ট্র্যাজেডি টিপিক্যালি ইনক্লুড সেভারাল কি কম্পোনেন্টস। এইখানে একটু খেয়াল করো, আমরা পড়ে আসছি কি, ওখানে এক্সপোজিশন পড়েছি, রাইজিং অ্যাকশন পড়েছি, ক্লাইম্যাক্স পড়েছি, তারপরে কি পড়লাম, তারপর আমরা ফলিং অ্যাকশন, তারপর রেজোলিউশন। তো কিন্তু এই গ্রিক ট্র্যাজেডির যে কম্পোনেন্টগুলো, পার্টগুলো, সেই পার্টগুলোর নামগুলো একটু খেয়াল করো, আমি ওগুলো তো আগামী ক্লাসে একটু বোঝাবো। প্রথমটা হচ্ছে প্রলগ বা ইন্ট্রোডাকশন অফ দ্য প্লট, যেটাকে আমরা বলছি এক্সপোজিশন। এটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডির কি এলিমেন্ট, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ব্রিফ কোশ্চেনের জন্য বিশেষ করে থাকে। দেখো প্যারোডোস, এন্ট্রেন্স অফ দ্য কোরাস। এখানে কোরাস বলে একটা বিষয় আসতেছে, কোরাস কি জিনিস স্যার, এখন মাথায় আসবে যে কোরাস কি। এপিসোডস, দ্য মেইন অ্যাকশন, ওই যে বললাম এপিসোড বলছো না, যে অ্যাক্ট বলতেছো, এইরকম এপিসোড থাকবে যেটা মেইন অ্যাকশন থাকবে। স্ট্যাসিমন, কোরাল ওডস রিফ্লেক্টিং অন দ্য ইভেন্টস, কোরালরা যে সং করবে, গান করবে, কোরাসরা যে গান করবে, সেটা বলবে স্ট্যাসিমন। অ্যান্ড এক্সোডাস মানে হচ্ছে কনক্লুডিং সেকশন, যেটা হচ্ছে ডুনামন, ঠিক আছে তো, যেটা হচ্ছে কি এক্সোডাস। তাহলে কয়টা পার্ট হলো বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওখানেও কয়টা ছিল বলো তো? পাঁচটা। নামগুলো একটু ভিন্ন হয়ে গেছে, কিন্তু মডার্ন ইংলিশে যদি বলি তো ওইগুলোই কি ছিল, এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ইত্যাদি ইত্যাদি।
তো এখানে অবশ্য ওই রকমটা না, প্রলগ মানে হচ্ছে মনে করো শুরু, ইন্ট্রোডাকশন। প্যারাডক্স হচ্ছে এন্ট্রেন্স অফ দ্য কোরাস, এটা হচ্ছে আমাদের ওই যে রাইজিং অ্যাকশন। এপিসোডস মেইন অ্যাকশন শুরু। স্ট্যাসিমন অবশ্য ফলিং অ্যাকশন বা রাইজিং অ্যাকশন এখানে নাই। এক্সোডাস হচ্ছে আমাদের কনক্লুডিং সেকশন। তো এইভাবে টোটাল 5টা কিন্তু সেকশন আমরা গ্রিক ট্র্যাজেডিতে পাবো। এছাড়াও দেখো দ্য কোরাস কি জিনিস সেটা আমরা আলোচনা করতে আসবো। এবং ফেমাস স্যার? গ্রিক, হ্যাঁ বলো। স্যার স্পেসিমেন মানে কি ফলিং অ্যাকশন কি বোঝায়? না না না, আমি তো বললাম ওটা না। স্ট্যাসিমন এখানে তো পাশে দেওয়া আছে। কোরালোডস মানে কোরাল সং, মানে কোরাসদের একটা গান। এখানে ফলিং অ্যাকশন ট্যাকশন কিছু নাই, আমি ওটা বললামই কিছুক্ষণ আগে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওগুলো ভিন্ন। ওই জন্য বললাম জোর সাথে আমরা সরাসরি মিলাতে পারবো না, এখানে 2-1টা মিললেও পুরোটা মিলবে না। এবার বলছে কোরাসটা কি, পরে আলোচনা করছি। এখানে খেয়াল করো, বলছে ফেমাস গ্রিক ট্র্যাজেডিয়ানস, এর মধ্যে পড়ে এসকিলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস। এই 3জন হচ্ছে তৎকালীন সময়ে গ্রিসের ফেমাস ট্র্যাজেডিয়ানস। ঠিক আছে তো? তাহলে আমরা যে ট্র্যাজেডিয়ানের ড্রামা পড়তেছি তার নাম কি? সোফোকলস। সফোক্লিস, তাই তো? হ্যাঁ, সফোক্লিস। এটা তোমরা ওর সম্পর্কে একটু পড়ে নিবা। এরপর হচ্ছে বেসিক ইনফরমেশন রিলেটেড টু এডিপাস রেস্ক। তাহলে এডিপাস রেস্ক যে ড্রামাটা, এতক্ষণ তাহলে আমরা গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে পড়লাম। গ্রিক ট্র্যাজেডিটা কিসের কারণে করা হতো, তাই তো? এবং গ্রিক ট্র্যাজেডির মানে বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি, থিমগুলো কি জাতীয় হয়ে থাকে, এবং এর স্ট্রাকচারাল পার্টগুলো কেমন হয়, এবং 3জন ফেমাস গ্রিক ট্র্যাজেডি নিয়ে আমরা নাম একটু দেখলাম। এখন ইডিপাস রেস্ক সম্পর্কে যেটা আমাদের ড্রামা, সেটা সম্পর্কে আমরা কিছু বিষয় এখন জানবো। হ্যাঁ, আচ্ছা, একটু আজান শুরু হয়েছে, তোমরা আমাকে 2 মিনিট টাইম দাও। একটু অফ রাখলাম 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা, সবাই কি আছো লাইনে? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, দেখো যেগুলো যেগুলো আমি পড়াই দিচ্ছি এবং যেগুলো 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 বাদ যাচ্ছে, তোমাদের কাজ হবে পুরো শীটটা আবার বাসায় পড়ে ফেলা কিন্তু। ঠিক আছে তো? আমি হয়তো বাদ দিয়ে পড়াচ্ছি, কিন্তু শীটটা যেহেতু তোমাদেরকে দিয়ে দিব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রিডিং দিয়ে ফেলবা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবা। এবার আসি বেসিক ইনফরমেশন রিলেটেড টু ইডিপাস। ইডিপাস সম্পর্কে আমাদের কিছু বেসিক বিষয় রয়েছে, যেগুলো কিছু বিষয় রয়েছে যেটা আমরা ড্রামা পড়ার পরে আলোচনা করব। যেমন 3 ইউনিটি, এটা ড্রামার পরের আলোচনা। ট্র্যাজিক হিরো ড্রামা পরে আলোচনা করব। কোরাসটা নিয়ে একটু কথা বলবো, কারণ আমাদের ড্রামা পড়তে গেলে শুরুতেই কোরাস বলে একটা বিষয়, তখন তোমাদের প্রশ্ন হবে, স্যার কোরাস কি জিনিস? হ্যাঁ, কোরাসটা কি? দেখো কোরাস, এই যে এই পিকচারে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে পাশে। হ্যাঁ, এই হচ্ছে মনে করো আমাদের প্রধান কেন্দ্রীয় চরিত্র বা এরকম, অথবা হতে পারে এটা সবাই মিলে। ঠিক আছে তো? তো কোনো একটা কেন্দ্রীয় চরিত্র থাকতে পারে বা মূল চরিত্র থাকতে পারে। তার সাথে সাথে এখানে একটু খেয়াল করো, কোরাস ইজ আ গ্রুপ অফ পারফর্মার্স ইন ক্লাসিক্যাল গ্রিক ড্রামা। তার মানে ক্লাসিক্যাল গ্রিক ড্রামাতে আ গ্রুপ অফ পারফর্মার্স, এরা এক ধরনের পারফর্মার, এরা মেইন ক্যারেক্টার না। ঠিক আছে তো? এরা হচ্ছে একটা দল বেঁধে থাকে। হু কমেন্টস অন দ্য অ্যাকশন, তারা প্রধানত যে অ্যাকশনটা চলছে সেগুলো সম্পর্কে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়, কমেন্ট করে। রিফ্লেক্ট অন মোরাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস, তারা ঘটনা চলতে চলতে অনেক সময় কি ঘটনা চলছে, ভালো মন্দ বিষয়গুলো নিয়ে কথা বলে, যাতে অডিয়েন্সরা বুঝতে পারে। অ্যান্ড গাইড দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্লে, মানে অডিয়েন্সরা প্লেটা ভালো মতো বুঝতে পারছে কিনা, তাই তো? সেই বিষয়ে অতীত ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলে বিভিন্ন যে এপিসোড থাকে, এই এপিসোডের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে। কি তৈরি করে? একটা লিঙ্ক তৈরি করে দেয়। ঠিক আছে তো? এগুলো আমরা ড্রামা পড়ার পর আলোচনা করবো, আবার দেখাবো যে কিভাবে লিঙ্কটা হচ্ছে। অরিজিনেটিং ইন গ্রিক ট্র্যাজেডিস, তাহলে এটা শব্দটাই এসেছে গ্রিক ট্র্যাজেডি থেকে। দ্য কোরাস অফেন স্যাং অ্যান্ড চ্যান্টেড ওল্ডস, এই যে বললাম না যে তারা গান করে, হ্যাঁ, তাদের কাজ হচ্ছে কি গানের মাধ্যমে বলা। অ্যান্ড ডান্স, এবং মাঝে মাঝে ডান্সও করে। প্রোভাইডিং আ কম্বিনেশন অফ মিউজিক, পোয়েট্রি অ্যান্ড মুভমেন্ট। মনে করো স্টেজে আপাতত কোনো ক্যারেক্টার নাই, স্টেজ পুরো ফাঁকা, তখন এই ফাঁকা জায়গাটার সাথে পূর্বের ঘটনার সাথে পরবর্তী ঘটনার লিঙ্ক লাগানোর জন্য এরা সবাই স্টেজে চলে আসে। স্টেজে চলে এসে আগের ঘটনার সাথে পরের ঘটনার সাথে মাঝখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকলে ওইগুলোকে যুক্ত করে তারা গান এবং নাচ করে, তাতে অডিয়েন্সরা বুঝতে পারে যে আগের ঘটনা বা বর্তমান ঘটনা বা পরবর্তী ঘটনার মধ্যে লিঙ্ক কি। ঠিক আছে? দ্য কোরাস সার্ভ সেভারাল ইম্পর্টেন্ট ফাংশনস। ইট ইন্ট্রোডিউসেস দ্য প্লট। ওই যে দেখো প্রথমে যে প্রলগ থাকে না, প্রলগের পরে যে আসলো কি বলো তো? প্রলগের পরে যে একটা পার্ট পেলাম আমরা, কোথায় গেল? ডায়লগ। এই যে দেখো, হ্যাঁ, প্যারাডোস। হ্যাঁ, প্যারাডোসটা কিন্তু এন্ট্রেন্স অফ দ্য কোরাস। দেখো প্রলগের পরেই কোরাসটা স্টেজে আসে।
এই স্টেজে তারা যে প্রথম যে স্টেজে আসতেছে, এই স্টেজে এসে তারা যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিবে এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়ে যেতে গানটা করবে, ওই গানটাকে বলা হয় কি বলো? প্যারাডোস। ঠিক আছে তো? দেখো, এন্ট্রেন্স অফ দ্য কোরাস। এবং আরেকটা হচ্ছে স্ট্যাসিমন কি? কোরাল ওডস রিফ্লেক্টিং অন দ্য ইভেন্টস। এবং বিভিন্ন ইভেন্টের মধ্যে এই যে এপিসোড আছে না, তাহলে বিভিন্ন যে এপিসোড হয়, এই এপিসোডের মাঝে মাঝে তারা যে কোরাল ওড করবে বা কোরাল সং করবে, এই কোরাল সংগুলোকে বলা হবে কি? স্ট্যাসিমন। ঠিক আছে? তাই বলছে এখানে দেখো যে তারা কি করে, ইট ইন্ট্রোডিউসেস দ্য প্লট, give background information and highlight key events helping the audience follow the story. It also expresses collective emotion such as fear, joy or sorrow, offer moral reflection on the action of the characters. In many tragedies the chorus act as a moral voice and commentator. আমরা ইডিপাসেও দেখবো যে তারা কমেন্টেটর হিসেবে কাজ করছে, বিভিন্ন ক্যারেক্টার চলে যাওয়ার পর বা ক্যারেক্টার থাকতেই তারা কমেন্ট করতেছে, হ্যাঁ, রিমাইন্ডিং দ্য অডিয়েন্স সোশিয়েটাল নর্মস অ্যান্ড ডিভাইন জাস্টিস। মানে আমাদের মোরাল ইস্যুগুলোকে এই কোরাসের মাধ্যমে তুলে ধরা হয়। নাটক চলতে থাকে আর নাটকের মাঝে মাঝে এই নাটকের মোরাল ফিচারটা কি বা মোরাল পারপাসটা কি সেটা কিন্তু এই কোরাসেরা রিপ্রেজেন্ট করে। কি বুঝতে পারছো? তাহলে কোরাস হলো কি? আ গ্রুপ অফ পারফর্মার, হ্যাঁ, আ গ্রুপ অফ সিঙ্গার্স অর পারফর্মার্স, যাদের কাজ কি? হু কমেন্ট অন দ্য অ্যাকশন, রিফ্লেক্ট অন দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস অ্যান্ড গাইড দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং দ্য প্লে। এই কথাটা একটু খেয়াল করবা যে ব্রিফ প্রশ্নে যদি আসে হোয়াট ইজ কোরাস, তখন এটা তোমাদের বলতে হবে, মনে থাকবে? জি স্যার, শুধু কি গ্রুপ অফ পারফর্মার্স বললে হবে না নাকি পুরোটা বলতে হবে? ধরেন গ্রুপ অফ পারফর্মার বললে শুধু হয়? বলো, হ্যাঁ, কমপ্লিট হলো, তথ্যটা কমপ্লিট হবে। এটা তো অন্য সেন্স দিচ্ছে তাহলে যারাই পারফর্ম করে তাদেরকে আমরা এক গ্রুপ অফ পারফর্মার বলতে পারি, কিন্তু ওদের কাজটা কি সেটা না বললে কি আলাদা হবে ওরা? হ্যাঁ স্যার, না স্যার বুঝছি স্যার, কমপ্লিট করতে হবে। হ্যাঁ, শুধু ব্রিফ মানে এমন না যে তুমি ব্রিফ দিয়ে দিলা, তোমাকে একটা কমপ্লিট সেন্স তৈরি করতে হবে তোমার কথার ভিতরে। আচ্ছা, এবার অ্যাপোলো দেবতার কথা আসবে, যেহেতু ফেবাস এবং অ্যাপোলো এটা নিয়ে আমাদের, হ্যাঁ, যেহেতু গ্রিক ট্র্যাজেডির প্রধান, তাই তো, কেন্দ্রীয় যে দেবতা থাকে যাকে উদ্দেশ্য করে, যেমন হচ্ছে আমরা যে সিরিয়ালগুলো দেখি, ভারতের বাংলা সিরিয়াল হয় না, বলো তো, ইন্ডিয়ান সিরিয়ালগুলো হয়, ওখানে দেখবা যে এক একটা সিরিয়ালে ইন্ডিয়ান এক এক দেবতাকে কেন্দ্র করে করা হয়। হ্যাঁ, এক একটা সিরিয়াল দেখবে এক একটা দেবতার নাম নেই তারা, বুঝতে পেরেছো? তো এরকম এই গ্রিক ড্রামাতেও তারা কিন্তু বিভিন্ন দেবতাকে কেন্দ্র করে, হ্যাঁ, দেবতার প্রশংসা করে তারা কিন্তু নাটকগুলো লিখতো। তো এখানে আমাদের এই ইডিপাসের যে কেন্দ্রীয় যে আমরা মানে দেবতাকে পাবো বা গডকে পাবো, সে হচ্ছে অ্যাপোলো, আর তার আরেকটা নাম হচ্ছে ফেবাস, যদিও আমরা ইডিপাসে ফেবাস নামে তাকে চিনবো। ঠিক আছে তো? বলছে ইন গ্রিক মিথোলজি অ্যাপোলো নন অ্যাজ ফেবাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অলিম্পিয়ান গডস। অলিম্পিয়ান কেন বলা হচ্ছে? মনে করা হয় তারা অলিম্পাস পর্বতে থাকে, অলিম্পাস পর্বত। ঠিক আছে তো? অলিম্পাস পর্বতে তারা থাকে, কারণ তৎকালীন সময় তো আর স্বর্গ নরক বলে কিছু মানুষ বুঝতো না। ঠিক আছে? তখন তারা মনে করতো বিশাল বিশাল পাহাড় আছে মানে ওই পাহাড়ে দেবতাদের অবস্থান, বা মাউন্টেন বা পর্বতে তাদের অবস্থান, এরকম ভাবে। তাই বলছে অলিম্পিয়ান পর্বতে এই গডেস গুলো থাকে, ওই জন্য বলে অলিম্পিয়ান গডস অফেন অ্যাসোসিয়েটেড উইথ লাইট, মিউজিক, প্রফেসি, হিলিং অ্যান্ড পোয়েট্রি। একটু খেয়াল রেখো, তাহলে অ্যাপোলো দেবতা হচ্ছে কিসের কিসের দেবতা? লাইট, তাই তো, মিউজিক, প্রফেসি, হিলিং অ্যান্ড পোয়েট্রি। তাহলে আমরা আপাতত ইডিপাস রেসকে তাকে আমরা প্রফেসির দেবতা হিসেবে পাবো। কিসের দেবতা বলো? প্রফেসি। ইডিপাস সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখানে কথা আসবে, এই জন্য প্রফেসি হিসেবে। স্যার প্রফেসি মানে কি? ভবিষ্যৎবাণী করা, এই যে বললাম না এখনই মিনিটটা বলো, ভবিষ্যৎবাণী করা। আচ্ছা, প্রফেসি মানে কি? ভবিষ্যৎবাণী। হ্যাঁ, তাহলে তার পরিচয়টা কি সেটা তোমরা নিজেরা পড়ে নিবা। দেখো এখানে দেখা যাচ্ছে অ্যাপোলো ইজ অফেন ডেপিক্টেড অ্যাজ আ ইয়াং হ্যান্ডসাম অ্যাথলেটিক ফিগার, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে দেওয়া আছে, হোল্ডিং আ লায়ার, এই যে দেখো একটা লায়ার আছে, সিম্বলাইজিং হিজ রোল অ্যাজ এ গড অফ মিউজিক। হ্যাঁ, যাই হোক, অ্যাপোলো ওয়াজ রেভার্ড মানে শ্রদ্ধা করা হয় অ্যাজ দ্য গড অফ প্রফেসি, এবং উইথ দ্য ফেমাস ওরাকল অফ ডেলফি সার্ভিং অ্যাজ সেন্টার ফর ডিভাইন গাইডেন্স। খেয়াল করো, একটা নতুন নাম আসলো, ওরাকল অফ ডেলফি। মানে এই যে নামগুলো একটার পর একটা কিন্তু আমি ওইভাবে সাজিয়েছি। হ্যাঁ, একটু খেয়াল করো। এবার হচ্ছে দ্য ফেমাস ওরাকল অফ ডেলফি। ওরাকল মানে বুঝো তো? হোয়াট ইজ ওরাকল? ডেলফি তো একটা স্থানের নাম। ওই প্রফেসি মানে কি বলো? ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। প্রেয়ার কোন? বলো।
দেখো ওরাকল হচ্ছে একজন প্রিস্ট অথবা প্রিস্টেস। দেখো আ প্রিস্ট অর প্রিস্টেস মানে সেটা ছেলে হোক বা মেয়ে প্রিস্ট, অ্যাক্টিং অ্যাজ আ মিডিয়াম থ্রু হুম অ্যাডভাইস অর প্রফেসি ওয়াজ সট ফ্রম দ্য গডস ইন অ্যানশিয়েন্ট মানে ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি। মানে প্রাচীন যুগে গডদের, মানে গড তো গড, তাহলে গডদের ভবিষ্যৎবাণী তার গডটা সরাসরি বলবে না, তো ওদের মধ্যে কি থাকতো, একজন প্রফেট থাকতো বা একজন প্রিস্ট থাকতো বা একজন প্রিস্টেস থাকতো, যে প্রধানত ওই গডদের সাথে বার্তাবাহকের মতো। বলো বার্তাবাহকের মতন। বার্তাবাহক বলতে গডের ইনফরমেশনটা পৌঁছে দেবে এরকম। সেটাই এখানে। হ্যাঁ, তাহলে বার্তাবাহক বললে অন্য মিনিং আসে, ঠিক আছে তো, যে ওই ডাকর করা হয়ে যাবে শেষে, ঠিক আছে তো। ওই যেটা তোমরা আমি প্রফেট বলেছি না, ওই প্রফেটটাই খেয়াল করো। প্রফেসি যারা করে তাদেরকে প্রফেট বলা হয়, ঠিক আছে তো। আর প্রফেসিটা প্রধানত করা হয় ওই ব্যক্তি যার সাথে গডেসদের সরাসরি লিঙ্ক থাকে। কারোর সাথে সরাসরি লিঙ্ক না থাকলে তার প্রফেসি করা যায় না, যাবে বলো। গডরা সব জানে, এখন গডরা সব জানে, আমার আগে পিছিয়ে সব কিছুই জানে। এখন এইটা গডরা তো আর মানুষকে সরাসরি এসে বলবে না যে ওকে গিয়ে মিলনকে গিয়ে বলো এটা তোমার ঘটবে, বরং তারা কোনো মানুষের মাধ্যমে বলে। আর ওই মানুষরাই হচ্ছে কি প্রফেট, যারা ওই গডের আদেশটাকে মানুষের মধ্যে বিতরণ করে, ঠিক আছে তো। তো এরকম ওরাকল হচ্ছে ওরকম একজন প্রিস্ট অথবা প্রিস্টেস, যিনি মেইনলি কোথায় থাকেন, ডেলফিতে থাকেন, ঠিক আছে তো। কোথায় বললাম, ডেলফি। ডেলফি হচ্ছে একটা জায়গা, এখানে আমি বলবো, এটা তোমরা একটু পড়বা, দেখো এই জায়গায় দেখানো হচ্ছে। সেই হিসেবে কাজ করে সার্ভিং অ্যাজ আ সেন্টার ফর ডিভাইন গাইডেন্স, তাহলে স্বর্গ থেকে যে গাইডেন্স দেওয়া হচ্ছে সেটাকে তারা সার্ভ করে, তারা দেয়। হি অলসো রিপ্রেজেন্টেড হারমোনি, অর্ডার অ্যান্ড রেশনালিটি, এমবডিং দ্য গ্রিক আইডিয়াল অফ ব্যালেন্স বিটুইন ইন্টেলেক্ট অ্যান্ড ইমোশন। ইন্টেলেক্ট এবং ইমোশন, হ্যাঁ, আমরা ইমোশন দিয়ে চলি, ইন্টেলেক্টের ব্যাপারে এর ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে। এডিশনালি অ্যাপোলো ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হিলিং অ্যান্ড মেডিসিন, এটা আমাদের দরকার নেই, এটা অবশ্য তার অন্যান্য চরিত্রের মধ্যে পড়ে, আমাদের ইডিপাসের সাথে রিলেটেড না বিদায় তোমরা একটু পড়ে নিবা, আমি এটা নিয়ে আলোচনা করছি না। এখন দেখো আজকে পর্যন্ত রাখতে হবে আমাকে ওরাকল অফ ডেলফি নিয়ে আগামী দিন আলোচনা করব। তারপর টাইরেসিয়াস আছে, ওটাও যেহেতু আমাদের একটা ক্যারেক্টার, এর সম্পর্কে আমাদের একটু জানতে হবে যদি তোমরা পারো। তারপরে ক্যাডমাসকে, মানে আমাদের এই যে স্টোরি, ইডিপাসের যে স্টোরিটা পড়বো, এই স্টোরিটা যেখান থেকে শুরু হবে তার আগ পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। বলতে দেখো ফ্রম হেয়ার দ্য স্টোরি অফ প্লে ইডিপাস স্টার্ট, তাহলে এটা আমাকে জানতে হলে আগে আমাকে এগুলো একটু পড়ে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আমরা তিনটা বিষয় পেলাম, কোরাসের বিষয়টা একটু জানলাম, তারপর হচ্ছে ওরাকল অফ ডেলফির বিষয়টা, ওরাকলের বিষয় সরি অ্যাপোলোর বিষয়টা জানলাম, তাই তো, কোরাস, আর হচ্ছে ওদিকে তোমার আমাদের যে গ্রিক ট্র্যাজেডির বেসিক কনসেপ্ট, আর সাথে সাথে আমরা ট্র্যাজেডি মানে ড্রামা নিয়ে কথা বললাম, ড্রামার যে বিভিন্ন এলিমেন্ট পার্ট এগুলো নিয়ে কথা বললাম। এই পুরো জায়গাটা যতটুকু আজকে ক্লাসে পড়া হলো, এই পুরো পড়াটা তোমরা একটু বাড়িতে রিভিশন দিবা, মনে থাকবে তো। আমি যেহেতু পুরো সেন্টেন্স বাই সেন্টেন্স পড়াইনি, একটা ওভারঅল ধারণা দিয়ে গেছি, এখন পুরো ধারণাটাকে একটা কম্বাইন্ড একটা অবস্থানে আনার জন্য তোমাদের পুরোটাকে রিভিশন করতে হবে, ঠিক আছে তো। বাসায় সবাই একটু পড়ে নিবা, ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। এই শীটটা কখন দিয়ে দিবেন? এখনই দিবেন? না এখন না, আমার এখন যেহেতু ক্লাস আছে, আমি বলেছি রাত 11টার পরে পাবা, ঠিক আছে তো, যদি নেট ভালো থাকে, আর না হলে পরের দিন সকালে। এই যদি নেট ভালো থাকে ইডিপাস ওয়েবসাইট টেক্সটটা কি আজকে দিবেন? আমি দিয়ে দিব, ফোল্ডার তারিখ করে আমি দিয়ে দিব। তারিখ দিন তো, এখনো অনেকে বই কিনি নাই আমরা। হ্যাঁ, তো তোমাকে আমি কি পড়তে দিয়েছি, টেক্সট পড়তে দিয়েছি, আমি টেক্সট না পড়লে তুমি কি পড়ে ফেলতে পারবা? তাহলে এত টেনশন না স্যার, যে শীটটা দিছেন, হ্যাঁ আমি যে শীটটা সেটা তো দিব, এটা তো বইয়ে পাবা না, এটা আমি নিজে যেহেতু করেছি তোমাদেরকে আমি দিয়ে দিব। এত তাড়াহুড়ো করবা না, যেটা দেওয়ার যেটুকু পড়ার ওইটুকু আগে পড়ে শেষ করবা, তারপরে পরে স্টেজে যাবা, ঠিক আছে তো। তাড়াহুড়ো করবা না কোনো কিছু নিয়ে, যেটা দেওয়ার আমি সময় মতো সব দিয়ে দিব, শুধু তোমরা একটু পড়লে হবে ভালো মতো। আচ্ছা স্যার, এই শীটগুলো যদি হচ্ছে মানে যেদিন ক্লাস হয়, ক্লাসের যদি একটু আগে দেওয়া হয়, তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করে বের করে তাহলে দাগিয়ে দাগিয়ে পড়লে সুবিধা হতো। সেটা তো আমি এখন দিয়ে দিব, তোমাদের যদি আগেই দিয়ে দিই সেটা সবাই তো আর বার করতে পারবে না, বলো আমি দিয়ে দিলাম, এখন পড়াই দিলাম, এবার তুমি পড়বা, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ফোকাস পয়েন্টটা কেমন হবে, ঠিক আছে। তুমি আগে পড়লে কি বুঝতে পারবে এগুলো আমি যা বুঝালাম, বলো। আমি বুঝাই দিলে তোমার পড়তে সুবিধা হবে, নাকি তুমি আগে পড়ে আসবে তারপরে আমি বুঝাই দিব, কোনটা? তুমি তো অনেক কিছু লিঙ্কই করতে পারবে না, পারবা বলো জেরিন? জি স্যার। হ্যাঁ, এই যে এখন আমি পড়াই দিলাম, তুমি এখন পড়ে বুঝবা। তুমি আগে কি বুঝতে পারতা এগুলো বিষয়গুলো, বলো? এই যে আমি উদাহরণ দিয়ে এটা ওটা দিয়ে বোঝালাম, তুমি পারবা বুঝতে এগুলো?
আচ্ছা, তো ঠিক আছে, আমার যেহেতু থার্ড ইয়ারের ক্লাস আছে, তো আজকে এই পর্যন্তই। তো যেগুলো দিলাম এগুলো করে নিও সবাই। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।